মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে যদি তোমায় বাগানবাড়ি রেস্টুরেন্টে না দেখতে পাই হুর, তাহলে তুমি ভালো করেই জানো আমি কি করতে পারি। টাইম স্টার্ট নাও। গম্ভীর গলায় মোবাইলের ওপাশ থেকে কথাটা হরিজিয়ানকে বলল মেহমেদ। হরিজিয়ান পাল্টা উত্তর দেওয়ার আগেই কলটা কেটে গেল অন্য প্রান্ত থেকে। ঘড়ির পানে চাইলেও হরিজিয়ান ঠিক 4টা বেজেছে। ওড়না জড়িয়ে হাতে পার্স নিল হরিজিয়ান। আয়েশা বেগমের হাতে ফোনখানা ধরিয়ে হরিজিয়ান বলে উঠল, মা, এই তোমার মোবাইল। আমার এক বান্ধবী কল দিয়েছিল, একটু ওদের বাসায় যাবো, আসতে সন্ধ্যা হবে। মিসেস আয়েশা কিছু বলার আগেই পাদুকা জোড়া পরে সিঁড়ি দিয়ে ছুটে নামলো হরিজিয়ান। হাত ঘড়িতে আবার সময় দেখে নিল 4টা 5 বেজেছে। রিকশা থামিয়ে উঠল হরিজিয়ান। এই মেহমেদ নামক লোকটা হয়তো হরিজিয়ান মরে গেলেও পিছু ছাড়বে না। অস্থিরতা কাজ করছে হরিজিয়ানের মাঝে। যে কোনোভাবেই হোক 4টা 30-এর আগে সেখানে পৌঁছাতে হবে তাকে। দ্রুত শ্বাস ফেলার কারণে গলা কাঠ হয়ে গেছে হরিজিয়ানের। পানি পান করে গলা ভেজানো দরকার। কিছুক্ষণ বাদেই কাঙ্ক্ষিত জায়গায় এসে থামলো রিকশা। রিকশাওয়ালা মামা হরিজিয়ানকে শুধালো, আপা আইয়া পড়ছি, রিক্সাগণে নামেন। হরিজিয়ান খেয়ালই করেনি এসে পড়েছে সে। ইতিমধ্যে রিকশা থেকে নামলো হরিজিয়ান। ভাড়া চুকিয়ে প্রবেশ করলো রেস্টুরেন্টে। ওয়েটারকে বলে এক বোতল পানি নিয়ে নিল সে। পানির টাকাটা দিয়ে বসে পড়লো কর্নারের কাঙ্ক্ষিত জায়গায়। গলা ভিজিয়ে ঘড়ির পানে আবারও চাইলো হরিজিয়ান। 4টা 25 বেজেছে। কি হবে আজ কিছুই জানে না। এমন অনাকাঙ্ক্ষিত তার আশাটা যে ভয়ঙ্কর বিষয়। এই তো কয়েক মাস হলো তার সাথে পরিচয় হয়েছে, কিন্তু এর মধ্যে যে এত কিছু হবে হরিজিয়ান তা কল্পনাও করতে পারেনি। জীবনটা তো খুব ভালোই চলছিল। হরিজিয়ানের বোনের বিয়ে হওয়ার পর থেকেই হুরের জীবনের রুটিন ওলটপালট হয়ে গেছে। হরিজিয়ান টেবিলে মাথা ঠেকিয়ে ভাবনায় মগ্ন হয়ে গেল। অতঃপর হরিজিয়ানের ভাবনার ঘোর কাটল। পুরুষালী হাতের ছোঁয়ায় চোখ তুলে চেয়ে দেখল তার সামনের সিটে মেহমেদ বসা। হাত চেপে ধরার কারণে পীড়ায় আটকে উঠল হরিজিয়ান। দাঁতে দাঁত চেপে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে মেহমেদ বলল, মোবাইল কোথায় তোমার হুর? হরিজিয়ানের হাতটা ছেড়ে দিয়ে টেবিলে ঘুষি মারল মেহমেদ। গম্ভীর গলায় বলে উঠল, সে সামথিং হুর। হরিজিয়ান কান্নারত কণ্ঠে জবাব দিল, মোবাইলে পানি পড়ে নষ্ট হয়ে গিয়েছে, সারাতে দিয়েছি। মেহমেদ সিট থেকে উঠে হরিজিয়ানের নিকট মাথা নিচু করে গাল আঁকড়ে ধরল। 2 দিন হয়েছে আমি তুমি ফোন দিতে দিতে মরিয়া হয়ে পড়েছি। বাসায় কার কোনো ফোন নেই? আমাকে কল করে যেত না? আমি বহু কৌশলে তোমার আম্মার ফোন নাম্বার পেয়েছি। আমায় কেন তুমি এইভাবে শাস্তি দিচ্ছ বলো? মেহমেদের হাতখানা গাল থেকে সরিয়ে চোখের অশ্রু মুছল হরিজিয়ান। স্বর গাঢ় করে জবাব দিল, আপনি পাগল হয়ে গেছেন। পাগল না হলে কেউ সামান্য কারণে চট্টগ্রাম থেকে ঢাকায় আসে না। মেহমেদ রাগ কন্ট্রোল করতে পারল না। দেয়ালে চেপে ধরল হরিজিয়ানকে। চোখের পানে চেয়ে বলল, হ্যাঁ আমি পাগল, আর এই পাগল আমি ছিলাম না। পাগল করেছো তুমি। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে না পারছি ঘুমোতে, না পারছি আমি পড়তে। 3 বেলা তোমার কণ্ঠ না শুনতে পেলে আমি পাগল হয়েছে। আমার যে তুমি নামক অসুখ হয়েছে, সে অসুখের প্রেসক্রিপশন আছে তুমি 3 বেলা। শুধু ক্যাটের পথটা পাই, তারপর সারা জীবন ওষুধ হিসেবে তোমায় বিয়ে করে নিয়ে যাব। হরিজিয়ান স্তব্ধ মেহমেদের কথা শুনে। মেহমেদ ছেড়ে দিল হরিজিয়ানকে। এসে বসে পড়ল সোফায়। কলেজ ব্যাগ থেকে একটা বক্স বের করে রাখলো টেবিলে। হরিজিয়ান বসলো মেহমেদের সামনে। মেহমেদ 1 মিনিট চুপ থেকে বলে উঠল, হুর তোমার জন্য আনছিলাম, খুলে দেখো। হুর কাপা কাপা হাতে বক্সটা কাছে টেনে নিল, কিন্তু বক্স খুলল না। মৃদু গলায় বলল, আমার বাসায় যেতে হবে। মেহমেদ হুরের কথা গ্রাহ্য করল না, উল্টো জিজ্ঞাসা করে বসল। ফোন সারিয়ে কবে দেওয়ার কথা বলেছে? হরিজিয়ান অস্ফুট স্বরে বলে উঠল, আজকে দেওয়ার কথা বলেছে। মেহমেদ এখনও তার শ্রেয়সীর পানে চেয়ে আছে, কিন্তু হুর মাথা নিচু করে আছে। মেহমেদ ওয়েটারকে ডাকলো, নিজের মতো অর্ডার করে দিল ডিশ। অতঃপর কিছুক্ষণ বাদেই চলে আসলো খাবার। হরিজিয়ান টু শব্দ করলো না, চুপচাপ আহার করলো খাবারটুকু। খাওয়া শেষে হুরকে মেহমেদ বলল, চলো। হুর মাথা তুলে চাইল, নিচু স্বরে বলল, কোথায় যাব? মেহমেদ পিচেল হেসে জবাব দিল, বিয়ে করতে। মেহমেদের হঠাৎ এমন কথা শুনে সবটা মাথার উপর দিয়ে গেল বোধহয়। হরিজিয়ান কিছু বলতে পারল না। মেহমেদ হাতখানা খাবলে ধরে টেনে নিয়ে গেল রিসিপশনে। বিল পে করে বাইরে বেরিয়ে রিক্সা দাঁড় করালো মেহমেদ। ছুটল মোবাইলের দোকানে, যেখানে হরিজিয়ান মোবাইল সারাতে দিয়েছে। 10 মিনিট বাদে সেখানে গিয়ে পৌঁছায় তারা। মোবাইলটা নিয়ে হুরকে রিক্সায় উঠিয়ে দিয়ে মেহমেদ পা বাড়ায় তার নানুর বাড়ির উদ্দেশ্যে। 5 মাস আগে। ইতিমধ্যে ওয়াশরুমের দরজায় নক দিয়েছেন আয়েশা বেগম কয়েকবার। ওয়াশরুমের ভেতরে হরিজিয়ান শাওয়ার নিচ্ছে। তার দুলাভাই তাকে তাদের বাসায় বেড়াতে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু হরিজিয়ানের শাওয়ার আর শেষ হচ্ছে না। সে যে বাথরুম সিঙ্গার,
তার গোসলে অনেক সময় লাগে। এর মধ্যে আয়েশা বেগম এসে আবারও চেঁচিয়ে ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে শুধালো, ছেলেটা কতক্ষণ হয়েছে এসেছে, তোকে ছাড়া খেতেও চাচ্ছে না, তুই কি বের হবি? হরিজিয়ান খিলখিল করে হেসে জবাব দিল, আর 5 মিনিট আম্মু। এবার যেন তেতে উঠলেন আয়েশা বেগম। তুই বাথরুমের মধ্যেই থাক, ইমতিয়াজকে বলে তোর যত কাঁথা বালিশ আছে সব ওয়াশরুমে ঢুকানোর ব্যবস্থা করছি। হরিজিয়ান এবার দরজা খুলে উকি মারল তার মায়ের পানে, দুষ্টু হেসে জবাব দিল। খালামণি রাগ করে না, এই তো বের হয়েছি। আয়েশা বেগম দীর্ঘ শ্বাস টানলো। এই বজ্জাত মেয়ে কোনোদিনও শুধরাবে না। আয়েশা বেগম বেরিয়ে যাওয়ার সাথে সাথে হরিজিয়ানও বের হলো। জামা কাপড় শুকাতে দিয়ে সেও খাবার টেবিলে গিয়ে দেখলো তার দুলাভাই ইমতিয়াজ বসে আছে। হরিজিয়ান দুষ্টুমি হাসি দিয়ে সালাম জানালো তাকে, তারপর খাওয়ায় মনোযোগ দিল। দুপুরে খাওয়া শেষ হওয়া মাত্রই নিজ কক্ষে গিয়ে হরিজিয়ানের ব্যাগ প্যাকিং করেছে ইতিমধ্যে। বিকাল 4টা নাগাদ যাওয়ার উদ্দেশ্যে বের হলো তারা। সদ্যবিবাহিত হরিজিয়ানের বোন হায়াত। হায়াতের বিয়ে হয়েছে 1 মাস হলো। তাদের বিয়েটা ঘরোয়াভাবেই হয়েছে, অনুষ্ঠান তেমন হয়নি। হায়াতের মন খারাপ দেখে ইমতিয়াজ এসেছে তার দুষ্টু শালিকাকে নিয়ে যেতে, তাতে যদি তার বউয়ের মন ভালো হয়। কিছুক্ষণ বাদেই হরিজিয়ান এসে তার বোনের শ্বশুরবাড়ি প্রবেশ করে। বোনকে চমকে দিতেই বলে ওঠে, টুকি। হায়াত চমকায়। হরিজিয়ানকে দেখে মিটিমিটি হাসে। হরিজিয়ানকে জড়িয়ে ধরে তার পিঠে চাটি দেয় কয়েকবার হায়াত। মুখ থেকে হায়াতের অনায়াসে বের হয়। হরিজিয়ান বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। তার ঘুম যেন ইংল্যান্ডের এলিজাবেথের ঘুমের ন্যায়। হায়াত এসে বার কয়েক ডেকে গেল, কিন্তু কোনো কাজ হলো না। ঘড়িতে 10টা বেজেছে। হায়াত বোনের এমন ঘুম দেখে দীর্ঘশ্বাস টানে, কিন্তু আবারও হেসে ফেলে হরিজিয়ানের মিষ্টি মাখানো অবয়ব দেখে। এর মধ্যে ইমতিয়াজ দরজায় নখ দিতেই হায়াত ভেতরে আসতে বলল ইমতিয়াজকে। ইমতিয়াজ হাসে হরিজিয়ানকে দেখে। সে হাঁক ছেড়েই বলে ওঠে, ও শালিকা উঠো, তোমার যে তানপুরা এসেছে। হরিজিয়ান হাই তুলতে তুলতে জবাব দিল। হোয়াট ইজ মিন বাই তানপুরা দুলাভাই? ইমতিয়াজ হাসে। সে বলে ওঠে, তোমার একটা বেয়াই এসেছে। হরিজিয়ান তরাক করে উঠে বসে। চোখ ডলতে ডলতেই জবাব দেয়, আমি তো জানতাম মাওই মায়ের একটাই ছেলে আপনি। একটু আগে যার কথা বলেন সে কি মাত্রই ডাউনলোড হলো নাকি? হায়াত বিছানা গোছাতে গোছাতে বলল, আরে যে এসেছে সে আমার ছোট ফুপু শাশুড়ির ছোট ছেলে। সাইমা আপার নাম তো শুনেছিস, তার মেয়ে আজ রাতে আকদ হবে, আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। যা এখন ফ্রেশ হ, তারপর আমার দেবরের সাথে দেখা কর গিয়ে। সতে হলেও তুই তাদের একমাত্র বেয়াই। ইমতিয়াজ কক্ষ ত্যাগ করতেই হরিজিয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। ইমতিয়াজের কোনো ভাই বোন নেই, কাজিন আছে সংখ্যায় 6 জন। হায়াতের বিয়ে ঘরোয়াভাবে হওয়ায় ইমতিয়াজের কাজিনরা আসতে পারেনি বিয়েতে। ইমতিয়াজের মামা 1 জন ও ফুপু 2 জন। মামাতো ভাই বোন আছে 2 জন, আর বড় ফুপুর 1 ছেলে আর 1 মেয়ে। ছোট ফুপুর 2টো ছেলে। বড় ফুপুর বাসা ইমতিয়াজদের বাসা থেকে কাছেই, আর ছোট ফুপু নাকি চট্টগ্রাম থাকে। ইমতিয়াজের নানা বাড়িও কাছেই। বোনের শ্বশুর বাড়ি এসে আরেক দফা বিয়ের দাওয়াত পেয়ে হরিজিয়ান আনন্দে লাফিয়ে উঠল। ইমতিয়াজের মামাতো বোন সাইমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ঘরোয়াভাবে আঁকতে হবে, ঈদের সময় নিয়ে যাবে এমনটাই কথা হয়েছে। ইমতিয়াজের বড় ফুপুর ছেলের সাথে মামাতো বোন সাইমার বিয়ে হওয়ার কারণে 2 দিক থেকেই সবাই আত্মীয়, তাই সাইমা হিসেবে হরিজিয়ানের বেআইন হয়। খুব আকুতি করেছে হরিজিয়ানকে যেন নিয়ে যাওয়া হয়। এছাড়াও ইমতিয়াজের ছোট ফুপুর পরিবারকেও দাওয়াত দেওয়া হয়েছে। নতুন জায়গায় নতুন পরিবেশে হরিজিয়ান একটু বেশি চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া কথাই বলে না। হায়াতের বিয়ের সময় আত্মীয় স্বজন না আসায় কারোর সাথে তেমন পরিচয় হয়ে ওঠেনি। এই তো ওয়াশরুম থেকে বের হয়ে হুট তৈরি হয়েছে বেয়ায়ের সাথে দেখা করতে যাবে। গেস্টরুম থেকে বের হয়ে বসার ঘরে পা দিতে চোখ আটকে গেল সামনে বসা যুবকটার পানে। হরিজিয়ানকে স্ট্যাচুর ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখেই হায়াত তার কাছে গিয়ে হরিজিয়ানের সাথে পরিচয় করিয়ে দিল মাত্র। হায়াত বলে উঠল, এই হচ্ছে আমার ছোট ফুপু শাশুড়ির ছোট ছেলে মারুত। হরিজিয়ান মনে মনে আওড়ালো, উফ আল্লাহ, দেখলেই প্রেমে পড়ে যেতে যে কেউ বাধ্য। মুরাদ ভাবির কথা শুনে মুচকি হাসে। সে বলে উঠে, তাহলে ভাবি এই হচ্ছে আমাদের একমাত্র বেআইন। পরক্ষণেই হরিজিয়ান জোরপূর্বক হাসি টেনে বলল, জি। কিছুক্ষণ কথা হওয়ার পর হরিজিয়ানের সাথে ফেসবুক আইডিতে অ্যাড হয় মুরাদ। হরিজিয়ান কথার প্রসঙ্গে জানতে পারে মুরাদ প্রেম করছে। শেষে তার গার্লফ্রেন্ডের সাথেও অ্যাড করে দিয়েছে হরিজিয়ানকে। হরিজিয়ানের এবার মুরাদকে জিজ্ঞাসা করলো, আপনার ভাই আসেনি? মুরাদ জবাব দিল, মেহমেদ ভাইয়ের পরীক্ষা আছে তাই আসতে পারেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছে, আমিও ওইখানে অনার্স 4th বর্ষে আছি। ও আচ্ছা। মুরাদ হরিজিয়ানের ফোনটা নিয়ে মেহমেদের আইডিতে ঢুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। তড়িৎ এইরকম কাজে হরিজিয়ানের বলে উঠল মুরাদকে, আরে আরে কি করছেন, রিকোয়েস্ট পাঠাবেন না? কিন্তু শেষ রক্ষা হলো না, অলরেডি রিকোয়েস্ট চলে গেছে।
মুরাদের ফোন বের করে মেহমেদকে কল দিয়ে বলল, বেআইনের ফোন থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি, রিকোয়েস্ট কনফার্ম করো। হরিজিয়ান হাঁ করে আছে মুরাদের পানে চেয়ে। কি হলো মাত্র? সবটা যেন মাথার উপর দিয়ে গেল। 2 মিনিট না যেতে রিকোয়েস্ট কনফার্ম হলো। হরিজিয়ান সাথে সাথে ফোনের ওয়াইফাই কানেকশন অফ করে দিল। হরিজিয়ান ভাবতে লাগলো লোকটা কি ভাবলো। নিশ্চিত ভেবেছে হরিজিয়ান মেয়েটা গায়ে পড়া। হরিজিয়ানকে চুপচাপ দেখে মুরাদ হরিজিয়ানকে বলে উঠল, বেআইন আমার বাড়িটা না কেমন জানো, এখনও একটা প্রেমও করেনি। আর আমায় দেখো, প্রেম করে বিয়া বাচ্চা প্ল্যানও করে ফেলেছি। বেআইন তুমি কিন্তু আমার পাশে থাকবে। আমার বউর বাড়ি কিন্তু তুমিও যাবে বিয়ের কথা বলতে, বুঝলা? হরিজিয়ান মুরাদের কথা শুনে বুঝতে পারল এই ছেলে খুব মন খোলা নিমিশে মানুষের সাথে মিশে যায়। হরিজিয়ান আর ফোনের ডাটা অন করলো না। সে মুরাদের কথায় মাথা দুলালো, যার মানে ঠিক আছে। অতঃপর এভাবেই কথা চলল দুজনার মাঝে। ইতিমধ্যেই সন্ধ্যা নেমে রাতে পরিণত হয়েছে। হায়াত আর হরিজিয়ান ইতিমধ্যে রেডি হয়েছে বিয়েতে যাওয়ার জন্যে। হরিজিয়ান সাদা 3 পিস পরেছে, হালকা করে নুট কালার লিপস্টিক, চোখে কাজল পরেছে। হরিজিয়ানের এই অবধি সাজ, এর চেয়ে বেশি কখনোই সাজে না। চুল অতিরিক্ত লম্বা হওয়ায় খোপা করে রাখে হরিজিয়ান। ইমতিয়াজ, হায়াত আর হরিজিয়ান একসাথে সায়েমাদের বাসায় এসেছে। হায়াত হরিজিয়ানকে একটা রুমে বসিয়ে রেখে চলে গেছে সায়েমার সাথে কথা বলতে। হরিজিয়ান বসে ফোনে নিজের কয়েকটা ছবি তুলে নিল। এরই মধ্যে মুরাদ একটা ছেলেকে টানতে টানতে নিয়ে এসে হাজির হলো হরিজিয়ানের সামনে। হঠাৎ কোনো অচেনা পুরুষকে দেখেই হরিজিয়ান একটু ঠিক হয়ে বসলো, ফোনটাকে পাশে রেখে। মুরাদ হরিজিয়ানকে বলে উঠল, বেআইন দেখো, এই তোমার আরেকটা বেআই। এই হচ্ছে সাইমা আপার ছোট ভাই সুজন। ও চট্টগ্রাম জব করে। আমরা আজ একসাথে এসেছি। কাজ করছিল, আমি নিয়ে আসলাম তোমার সাথে দেখা করাতে। যতই হোক তুমি আমাদের একমাত্র বেআইন। শ্যামসুন্দর গড়নের ছেলেটার পানে চাইল হরিজিয়ান এক পলক। চাপদারিতে অবয়বটা বেশ ভালো দেখাচ্ছে। হরিজিয়ান একটা মিষ্টি হাসি দিয়ে সুজনকে সালাম দিল। সুজন সালামের উত্তর দিয়ে বলল, বাহ, বেআইন তো আমাদের একে। তা বেআইনের সঙ্গী আছে নাকি এখনো নিঃসঙ্গ? কি যে বলেন না বেয়াই, আমি তো এখনো ছোট। ওইসব বড়দের জন্য, এগুলো আমার চয়েস করে না। হরিজিয়ানের কথা শুনে মুরাদ ও সুজন দুজনেই খিলখিল করে হেসে দিল। সাইমা আপা ডাক দিতেই তখনই দুজন বের হয়ে গেল কক্ষ থেকে। কিছুক্ষণ পর মুরাদ আর সুজনের এন্ট্রি দেখে আবারও তাজ্জব বনে গেল হরিজিয়ান। সুজনের হাতে পান হরিজিয়ানকে এগিয়ে দিয়ে বলল, বেআইন বিয়েতে এসে পান খাবেন না? হরিজিয়ান জবাব দিতে গিয়েও যেন আটকে গেল। না, আসলে আমি। মুরাদ বাঁকা হেসে মুখে পানটা গুজে দিয়ে বলল, আরে বেআইন খেতে হয়, মাথা ঘুরালে তো আমি আছি। পানি অতিরিক্ত জর্দা দেওয়ার কারণে হরিজিয়ানের মাথা ঘুরতে থাকলো অবিরাম। সুজন এক গ্লাস শরবত দিল হরিজিয়ানের হাতে। শরবত দেখে সুজনের পানে হরিজিয়ান চাইল। ভ্রু কুচকে বলে উঠল, আপনারা আমার সাথে মজা করার জন্যই এগুলো করছেন। এবার সুজন শয়তানি হাসি দিয়ে বলল, বেআইরা বেআইনদের সাথে মজা করবে, এটা স্বাভাবিক নয় কি? মুরাদ মুচকি হেসে হরিজিয়ানের পাশে আসন পেতে বসলো। টেবিলে বরের টোপরটা কাছে টেনে নিয়ে তড়িৎ হরিজিয়ানের মাথায় পরিয়ে দিল। মুরাদ কক্ষের আলনা থেকে একটা লাল ওড়না নিয়ে এসে নিজের মাথায় প্যাঁচল এবং সুজনকে বলে উঠল, ভাই কয়েকটা ছবি তুলে দাও তো, বেআইনকে বর বেশি ভালোই লাগছে। সুজন পকেট থেকে ফোন বের করতে করতে মুরাদকে বলে উঠল। তোকে বউ বেশে ডাইনি লাগছে। দুই ভাইয়ের কথা শুনে হরিজিয়ান হো হো করে হেসে দিল। অনেক কয়েকটা ছবি তুলল সুজন মুরাদ হরিজিয়ানের সাথে। এবার সুজন শয়তানি হাসি দিয়ে বলল, কিরে মুরাদ মেহেদের কাছে পাঠিয়ে দি, ও যে আজ কত কিছু মিস করলো। এমন বেআইন থাকলে জানলে ওর জায়গায় আমি পরীক্ষা রেখে চলে আসতাম। হরিজিয়ান এবার সুজনকে বলল, আরে ছবি পাঠাবেন না প্লিজ, লজ্জা ফেলে দিয়েন না। এবার মুরাদ বলে উঠল, ছবি তো চেঞ্জ হয়ে গেছে, সিনও হয়ে গেছে। হরিজিয়ানের মাথা টাল হয়ে গেল। বিস্ময় চোখে তাকিয়ে বলে উঠল, এটা ঠিক কাজ করলেন? ওনার সাথে আমার না হয়েছে কথা, না হয়েছে দেখা, এগুলো করা আপনাদের একদমই ঠিক হয়নি। মুরাদ হাসে। সে বলে ওঠে, আরে সিল, আমার ভাই কিন্তু অমর না, দেখা হলে বুঝতে পারবে। তাছাড়া তুমি তো কিছু করনি, আমরাই তো করেছি, তাই কোনো চিন্তা করো না। এভাবেই চলতে লাগলো হাসি ঠাট্টা তামাশা। অতঃপর রাতে আক্ত শেষে খাওয়া দাওয়া হলে ইমতিয়াজ তার পরিবার নিয়ে বাড়িতে ফেরে। হায়াত বিছানা রেডি করে চলে গিয়েছে মাত্র। হরিজিয়ান ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়ার উদ্দেশ্যে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। আনমনে হয়ে মোবাইলের ওয়াইফাই অন করার সাথে সাথে নোটিফিকেশন আসতে চেয়ে রইল পলক্ষীনভাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে হুর। কিন্তু হরিজিয়ান কোনো রেসপন্স করলো না। সে আবারও অনলাইনে দুনিয়া থেকে বের হয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অতঃপর কেটে গেল আরও কয়েকটা দিন। সব গোছগাছ করছে হরিজিয়ান। সামনে তার পরীক্ষা, ভার্সিটিতেও ক্লাস করতে হবে। কিন্তু মজার বিষয় হলো এই কয়েকদিনের মধ্যে মুরাদের সাথে বেশ জমেছে হরিজিয়ানের। কিন্তু সুজন বা মেহমেদের সাথে হলো না তার একটি কথাও।
হায়াতের পরিবারকে বিদায় জানিয়ে হুরিজিয়ান চলল বাসায়। দোস্ত, খুব প্রিপারেশন নিতে হবে, কজ আমাদের পরীক্ষা সামনে। তুই তো রাত দিন 24 ঘন্টাই পড়িস, আমায় একটু সকালে উঠায় দিলে পারিস না? কথাটা হরিজিয়ান বলল তার প্রাণপ্রিয় বেস্টিকে। তানজিলা চোখ নাক কুচকালো, ভিডিও কলে বলল, তোর মুখের গালি শোনার জন্য আমি রাজি না, অন্য কাউরে খোঁজ। হরিজিয়ান ভিডিও কলে কান ধরল। এই দেখ দোস্ত, কানে ধরছি, আর তোরে গালি দিব না। সেই দিন তো তুই একেবারে অনেক তাড়াতাড়ি উঠিয়েছিস, তাই একটু মিষ্টি মিষ্টি গালি দিয়েছি। তানজিলা হরিজিয়ানের কথা শুনে ভেঙচি কেটে আবারও বলল, ওরে আল্লাহ, তোমার যে গালি তাও মিষ্টি। আচ্ছা ঠিক আছে, যা, সকাল 6টায় উঠায় দেবনি, যা ঘুমা। এভাবেই দুই বেস্টির মাঝে কথা শেষ হতেই ঘুমিয়ে গেল হরিজিয়ান। রাত 4:30। স্টাডি টেবিলে বসে বই পড়ছে মেহমেদ। ওদিকে মুরাদ বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। নীরব রাতে হালকা শোনা যাচ্ছে পোকাদের আওয়াজ। বাইরে মৃদু বাতাস বইছে। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে চেয়ারে হিলিয়ে দিল তার মস্তিষ্ক। মেসেঞ্জার লিস্টে গিয়ে বার কয়েক ফিরেও আসলো মেহমেদ। হুড়ের ছবিগুলো বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে এই কয়দিন। মেয়েটার মধ্যে কি যেন একটা আছে, সে তো কখনো এমন খুঁটিয়ে খুঁটিয়ে কাউকে দেখেনি। সেদিনের পর মেয়েটা আর কোনো মেসেজ করেনি। তার কি উচিত মেয়েটার সাথে কথা বলা? মেহমেদ আনমনে দুষ্টু বুদ্ধি আটে। তার যে মেয়েটার গলা শুনতে ইচ্ছা করছে। সে ঘড়ির পানে চেয়ে দেখলো ইতিমধ্যে 5টা বেজে গেছে। নিজের পার্সোনাল ফোনটাকে বের করে ফের হরিজিয়ানের ইনবক্সে ঢুকলো মেহমেদ। আলতো হাতে ভিডিও কলে টাচ করতে দেখতে পেল রিঙ্গিং, যার মানে মেয়েটা ওয়াইফাই অন করে ঘুমিয়েছে। অতঃপর অপেক্ষা করতে রইল কল রিসিভ করার। ওদিকে অগোছালো হরিজিয়ান পড়ে পড়ে ঘুমোচ্ছে। চুলগুলো মুখে এসে লেপটে গেছে। হঠাৎ ফোন আসাতে নাক চোখ কুচকে ফোনটা রিসিভ করে বেশ কয়েকটা গালি দিল হরিজিয়ান। গালি শেষ করে আবারও বলে উঠল, তানজিলার বাচ্চা, তোরে কইছি 6টায় উঠাইতে, তুই উঠাইলি কয়টায়? ঘুম ঘুম কণ্ঠের গালি শুনে মেহমেদ তাজ্জব বনে গেল। কী সব বলল মেয়েটা? কিন্তু হরিজিয়ানের এমন রূপ দেখে অনায়াসে ঢোক গিলল মেহমেদ। সে চোখ ফেরাতে পারছে না। তার কেমন যেন পাগল পাগল লাগছে। মেহমেদ নরম গলায় বলে উঠল, আপনি তো বেশ সুন্দর গালি দিতে পারেন, আই লাইক ইট। পুরুষালী কণ্ঠ শুনে হরিজিয়ানের টনক নড়ল বুঝি। সে চোখ মেলে তাকাতে স্ক্রিনে লেখা দেখতে পেল মেহমেদের নামটা, এবং দেখা যাচ্ছে তার হাস্যোজ্জ্বল মুখখানি। হরিজিয়ান ফোনটাকে তড়িৎ কেটে দিয়ে উঠে বসলো বিছানায়। কিছুক্ষণ আগে কি হলো সেই ভেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। আবার মোবাইল ফোনে কল ভেসে আসতে নড়ে চড়ে বসলো সে। মেহমেদ কল করেছে, তাও আবারও ভিডিও কলে। হরিজিয়ান এবার কি করবে? জানালা খোলা থাকায় সকালের মৃদু আলো কক্ষে প্রবেশ করেছে। তাতে যেন সব স্পষ্ট দেখা যায়। তাহলে কি মেহমেদ তাকে বাজেভাবে দেখে ফেলল নাকি? না না, সে কি করে সম্ভব? সে তো কাঁথা টেনে ঘুমাচ্ছিল। ফের আবারও কল আসাতে হরিজিয়ান চমকে উঠল। তড়িৎ সে ওড়না জড়িয়ে কলটা রিসিভ করলো। অতঃপর ঘুমু ঘুমু কণ্ঠে হরিজিয়ান মেহমেদকে শুধালো, আসসালামু আলাইকুম। মেহমেদ হাসল। সে সালামের জবাব দিয়ে পাল্টা প্রশ্ন করল, তা বেআইন, এত সুন্দর গালিগালাজ কোত্থেকে শিখলেন? হুর কি বলবে উত্তরে তাই ভেবে পাচ্ছে না। আরে কিছু মনে করবেন না, জাস্ট চিল। এগুলো আসলে শেখাতে হয় না, এমনি এমনি হয়ে যায়। আমার এক বান্ধবীকে বলেছিলাম আমায় উঠিয়ে দিতে, আমি বুঝতে পারিনি আপনি কল করেছেন। আমি যদি জানতাম তানজিলার বাচ্চার ফোন না হয়ে আপনার ফোন আসবে, আমি জীবনেও এমন গালি দিতাম না। মেহমেদ হুরের কথায় নিঃশব্দে হাসল। হুরের কথা শুনে সে বুঝতে পারল মেয়েটা বড্ড দুষ্টু। মেহমেদ উত্তর না দেওয়াতে হরিজিয়ান বলে উঠল, বেয়াই তাহলে আজ রাখি, আমার সময়ের খুব মূল্য। আমার মতো জাতীয় সম্পদের সময় নষ্ট করার কোনো অধিকার আপনার নেই। আমি এখন পড়তে বসবো, রাখছি। কথাটা বলেই হরিজিয়ান কল কেটে দিল। কল তো কাটলো, তার সাথে ওয়াইফাই অফ করে দিল। সে তো এ কথা বলেছে, লজ্জায় সে কথাও বলতে পারছে না। ওদিকে তাড়াহুড়ো করে এমন ফোন কেটে দেওয়ায় মেহমেদ আবারও কল করলো, কিন্তু হরিজিয়ান অনলাইনে নাই। মেহমেদ বুঝতে পারলো হুর লজ্জা পেয়েছে। হুরের লজ্জা পাওয়া মুখখানি যেন মেহমেদের ঠোঁটে হাসি ফুটালো। অতঃপর বিছানায় শরীর হেলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল মেহমেদ। হরিজিয়ান কলটা কাটতেই শ্বাস টানলো পরপর কয়েকবার। এখনো যেন মেহমেদের কণ্ঠ কানে বাড়ি খাচ্ছে তার। এত সুন্দর কণ্ঠ মানুষের কিভাবে হয়? গালির কথা মনে পড়তে আবারও অনায়াসে চোখ বুজে আসে লজ্জায় হুরের। ছি, কি বাজে গালি দিয়েছে সে। ঘড়িতে চোখ বুলিয়ে হরিজিয়ান ওয়াশরুমে পা বাড়ালো। ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হতে দেখা মিলল আয়েশা বেগমের সাথে। এত তাড়াতাড়ি হরিজিয়ানকে রান্নাঘরে দেখে চোখ নাক কুচকালেন আয়েশা বেগম। হরিজিয়ান গিয়ে তার আম্মাকে পেছন থেকে জাপটে ধরে বলে উঠল, আম্মু অনেক ক্ষুধা পেয়েছে। আয়েশা বেগম রুটি বানাতে বানাতে বললেন, তা আগে শুনি, তোমার তো পারমাণবিক বোমা ফেলে ও বিছানা থেকে আলাদা করা যায় না। অনেক কষ্টে নামাজ পড়ে আবারও ঘুমাও।
তা এখন পিরিয়ড চলছে, এখন উঠলে কেন? হরিজিয়ান আত্মবিশ্বাসের ভান ধরে জবাব দিল। আমার সামনে এক্সাম, তাই পড়তে উঠেছি। হরিজিয়ানের কথা শুনে আয়েশা বেগম তাকালেন তার পানে। হরিজিয়ান ডোন্ট কেয়ার ভাবনি আবারও শুধালো। নো মম, নো। তোমার ওই চোখের চাওয়া আমার আত্মবিশ্বাস ভাঙতে পারবে না। আয়েশা বেগম ভেঙচি কাটলেন। কচু পড়ায় একটু পরেই গিয়ে দেখবো টেবিলে পড়ে পড়ে ঘুমাচ্ছ। দিন দিন বজ্জাত হচ্ছিস। জীবনে তো দেখিনি পরীক্ষার আগের দিন ছাড়া পড়তে। সব চোখের সামনে দিয়ে নাস্তা হলে পাঠিয়ে দিব। হরিজিয়ান বুঝলো তার আম্মু হালকা রেগে গিয়েছে, তাই তার মধ্যে আরেকটু ঘি ঢেলে সে তার মায়ের গাল টেনে জবাব দিল। ওকে খালাম্মা। ওকে খালাম্মা শুনতেই রুটি বানানোর বেলুন নিয়ে তেতে উঠল আয়েশা বেগম। এর মাঝেই হরিজিয়ানের বাবা কবির চৌধুরী বাহির থেকে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। মা আর মেয়ের কাণ্ড দেখে সে বলে উঠল, আশা, কি হয়েছে? মেয়েটার সাথে এমন করছো কেন? আয়েশা খিটখিটে হয়ে বলল, আমার সাথে এখন কথা বলতে আসলে আমি এই বেলুন দিয়ে তোমার মাথা ফাটাবো। বুঝি না, সব বুঝি। তুমি আর তোমার আদরের ছোট মেয়ে একসাথে একটা দল বানিয়েছো আমায় জ্বালানোর জন্য। অতঃপর হরিজিয়ান মুখ টিপে হাসলো বাবার পানে চেয়ে। তারপর নিজ রুমে পা বাড়ালো। সকালের নাস্তা সেরে হুর রেডি হলো ভার্সিটি যাওয়ার জন্য। রেডিও কলোনির ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে তানজিলার জন্য। তানজিলা আসতেই বাসে উঠে পড়ল দুজন। অতঃপর লোকাল বাসের প্যারা সামনে ধামরায় থানা স্ট্যান্ডে গিয়ে নামলো তারা। একটানা ক্লাস হওয়ার 12টার নিস্তার মিলল। ক্লাস থেকে বের হতেই জয়বাংলা চত্বরের বেঞ্চিতে গিয়ে বসলো দুজন। জয়বাংলা চত্বরে চারিপাশ ঘিরে রয়েছে বড় বড় জাম গাছ। অনেক জাম ধরেছে, খুব রসালো। সিনিয়ররা হাসি ঠাট্টার মাঝে জাম পাড়ছে। তানজিলার হরিজিয়ানের কথা বলার মাঝে হাজির হলো সিনিয়র তন্ময়। তার হাতে একগুচ্ছা জাম এগিয়ে দিয়ে শুধালো, তানজু জানেমান, নাও তোমার জাম। তানজিলা নাক কুচকাল। শালা উগান্ডা, আমার সাথে কথাই বলবে না। কাল রাতে কতবার কল দিয়েছি, দেখেছো তুমি? এখন আসছে। সর কুত্তা, তোর জাম তুই খা। তন্ময় চোখের ইশারায় হরিজিয়ানকে একটু জায়গা ছাড়তে বলল। ইশারা বুঝতে পেরে হরিজিয়ান জায়গা ছেড়ে অন্য একটা বেঞ্চিতে বসলো। এতক্ষণ হরিজিয়ান কি করবে ভেবে সে ফ্রি মুডে ফেসবুকে ঢুকলো। অতঃপর 4-5টা কলের নোটিফিকেশন ভেসে আসলো। হরিজিয়ান তাতে কেঁপে উঠলো। বুঝতে পারলো সকালে অমন হুট করে কল কেটে দেওয়ার কারণেই বোধহয় মেহমেদ কল করেছিল। হরিজিয়ান ভাবলো বাসায় গিয়ে মেহমেদের প্রোফাইলটা ঘুরে দেখবে। এরই মধ্যে তানজিলা এসে হুরের নিকট তাকিয়ে শুধালো, চল বাসায় যাবো। হরিজিয়ানও মাথা দুলালো, যার মানে ঠিক আছে। তারপর তারা ভার্সিটির গেট থেকে বেরোলো। মুনিবা খান মেহমেদের কক্ষে প্রবেশ করলেন। মুরাদ চলে গিয়েছে ভার্সিটিতে। মেহমেদের পড়ালেখার ধরন অন্যরকম। আজ সে ভার্সিটিতে যায়নি, কোচিংয়েও যায়নি। মেহমেদ ঘুমিয়েছে কয়টায় তার কোনো ধারণাও তার মাথায় ঢুকছে না। মুনিবা খান আলগোছে মশারি খুলতে লাগলেন। খুলে ছেলের নিকটে গিয়ে মেহমেদের মাথার চুলে হাত বুলিয়ে ডাকতে লাগলো। মুনিবার ডাকে ঘুমু ঘুমু কণ্ঠে মেহমেদ জবাব দিল, আম্মু। মুনিবা আবারও জবাব দিল, একটা বাসতে চললো, ওঠো। মেহমেদ চোখ মেলে চাইল। মুচকি হেসে মুনিবাকে আবদার করলো, আম্মু, আমি কয়েকটা দিনের জন্য নানু বাড়ি বেড়াতে যেতে চাই। মুনিবা খান আশ্চর্য হলো। যে ছেলেকে ঢাকা থেকে আসার পর এখনো অবধি জোর করে ছাড়া কখনো নিতে পারতো না, সেই ছেলে আজ আবদার করছে নানু বাড়ি যাবে। মুনিবা খান মেহমেদের শরীর চেক করে দেখলো, ছেলে তো অসুস্থ নয়। মেহমেদ বিছানা থেকে উঠে ওয়াশরুমের পানে যেতে যেতে আবারও বলে উঠল, আমি কিন্তু কালই যাচ্ছি। মুনিবা খান হাসলো, অতঃপর বলে উঠল, আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে আয়। বিকাল 5টা বেজেছে ইতিমধ্যে। হরিজিয়ান মাত্রই টিউশন করে বেরিয়েছে। হঠাৎ ফোনের রিং বাজতে মোবাইলের স্ক্রিনে দেখতে পেল সুজনের নাম্বারটা জলজল করছে। হরিজিয়ান কলটা রিসিভ করে হাঁটা লাগালো। ওপাশ থেকে মেহমেদের কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ল হরিজিয়ান। মোবাইলের স্ক্রিনে আবারও চেয়ে দেখলো সুজনের নাম্বারই। তাহলে মেহমেদ কথা বলছে কিভাবে? এই ভেবে আবারও টনক নড়ল ওপাশ থেকে ভেসে আসা কথায়। শুনলাম আপনার নাকি বিবাহ হয়েছে, ইতিমধ্যে নাকি আপনি প্রেগনেন্ট। এটা তো ভারী অন্যায় কাজ করেছেন। হরিজিয়ান তাজ্জব বনে গেল। ছি, কি ঠোঁট কাটারে বাবা। হরিজিয়ান জবাব দিল, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দেখা গেল আপনি এসে বাচ্চা পয়দা হয়েছে, তাই দেখতে পারেন। কথাটা শেষ করতেই সুজন বলে উঠল, আরে মেহমেদ, তুই তো ভুল বললি। ছবিতে তো বেআইনের বর ছিল আর তোর ভাই বউ। সুজনের কথা শেষ হতে মেহমেদ সুজনকে চাটি মেরে বলল, যা সালা, আগে বলবি না? আমার তো মনেই নাই।
হরিজিয়ান বুঝতে পারলো মেহমেদ সুজনের নাম্বার থেকে কল করেছে। এখন দুজনই একই সাথে কথা বলছে। কিছুক্ষণ কথা বলার পর সুজন কোথায় যেন চলে গেল, কিন্তু মেহমেদ রইল লাইনে। অতঃপর মেহমেদ হুরকে জিজ্ঞাসা করে বসলো কোন ভার্সিটিতে আছে হুর, আর এখন সে কি করছে। হরিজিয়ান পা চালাতে চালাতেই জবাব দিল, ধামরা ইউনিভার্সিটিতে আছি, এই তো মাত্র টিউশন করে বের হলাম। তারপর আবারও চলল। দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা, যা মানে কেউ কোনো কথা খুঁজে পাচ্ছে না। হরিজিয়ান তো কথা বলতে অভ্যস্ত না, তাও ছেলে মানুষ। হরিজিয়ান ভাবলো বিদায় জানাবে, এর মাঝে ওপাশ থেকে মেহমেদ আবারও বলে উঠল, হঠাৎ যদি আমার সাথে তোমার দেখা হয়, তোমার তখন মনোভাব কেমন হবে? হরিজিয়ান তো এ কথা কখনো ভেবে দেখেনি। এখন সে কি উত্তর দিবে? বাসার কলিং বেল সুইচে চাপ দিয়ে বলে উঠল, যখন দেখা হবে তখন দেখা হবে, আমি এখন রাখছি। কথাটা বলেই হরিজিয়ান কলটা কেটে দিল। ওপাশ থেকে মেহমেদ একটা মুচকি হেসে নিজ মনেই বলে উঠল, মেয়েটা তার সাথে কথা বললে এত পালাতে চায় কেন? এদিকে হরিজিয়ানের কক্ষে এসে দরজায় নক করে দিল। তার ধমনী কাঁপছে, বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। কি নেশাক্ত গলা! এই ছেলে কথা বললে হরিজিয়ানের মধ্যে ঝড় সৃষ্টি হয়। এই ছেলে যদি কখনো সামনে এসে দাঁড়ায়, তখন হরিজিয়ান কি করবে? বড়ই আশ্চর্য আজ হরিজিয়ান। সেই বিকেলে মেহমেদের সাথে কথা বলার পর থেকে তাকে একবারও অনলাইনে দেখল না। রাত 12টা বেজে গিয়েছে। হরিজিয়ান এই 2 ঘন্টা যাবৎ মেহমেদের আইডি প্রোফাইল নিয়ে গবেষণা করেছে বটে। তার বান্ধবী তানজিলার সাথে তন্ময়কে ডিলিট করে বিয়েও দিয়ে দিয়েছে মেহমেদের সাথে হুর, যার দরুন তানজিলার গালির ঝড় ছুটল। তানজিলকে একরকম চেতিয়ে কল কাটল হরিজিয়ান। তারপর ঘুমের রাজ্যে পাড়ি দিল হুর। ইতিমধ্যে মেহমেদ এসে পৌঁছেছে সাভারে। এসেই তার নানুর বাড়ি গেল না। তার উদ্দেশ্য একজনের সাথে দেখা করা। 12 বছরের বন্ধুত্বের সম্পর্ক সে আজও বজায় রেখেছে। প্রাণপ্রিয় বন্ধু তন্ময়ের সাথে দুপুরে লাঞ্চ সারছে মেহমেদ। খাওয়া দাওয়ার মধ্যে কথাবার্তা চলছে অবিরাম। তার মাঝে মেহমেদ হুরের একটা ছবি মোবাইল থেকে বের করে তন্ময়ের নিকট তাক করলো। ছবিটা দেখে তন্ময়ের চিনতে বাকি রইল না। সে বলে উঠল, ও তো আমার গার্লফ্রেন্ডের বেস্টও, 3rd ইয়ারে পড়ছে। মেয়েটা পুরাই বারবি ডল। ওর মতো ভালো আর চঞ্চল মেয়ে আমি কমই দেখেছি। সেদিন একটা ছেলে খুব ডিস্টার্ব করছিল। কলেজের সিনিয়র হিসেবে আমার কাছে হেল্প চেয়েছিল। ছেলেটাকে যেন শাসিয়ে দেই। কথাটুকু বলেই তন্ময় চোখ কুঁচকে আবারও মেহমেদের নিকট তাকিয়ে শুধালো, এই এই তুই হরিজিয়ানের খবর জানতে চাইছিস কেন? তুই কি তলে তলে টেম্পো চালাইতেছস মামা? মেহমেদ হেসে কোমল পানীয়তে চুমুক দিল। চুমুক দেওয়া শেষ হতে মেহমেদ বলে উঠল, আমার ভবিষ্যৎ বউয়ের দিকে খেয়াল রেখো বন্ধু। ভবিষ্যৎ বউ মানে? বেয়ান কি ভবিষ্যৎ বউ হয় না? মেহমেদের কথা শুনে তন্ময় জবাব দিল, এই জন্যই বলি তোর এত পরিবর্তন কেন? তা কবে থেকে এসব? ভেবেছি প্রথমে প্রেম করব, তারপর বিয়ে, কিন্তু এই বিষয়ে সে কিছুই জানে না। তোর কাজ ওর খোঁজ খবর আমায় দেওয়া। আমি তো দূরে থাকবো, তোকে সব দায়িত্ব নিতে হবে। ওর যেন কিছুই না জানতে পারে। এরপর তারা খাওয়া শেষ করে একে অন্যকে বিদায় জানালো। মেহমেদ চলল নানুর বাড়ি, মানে ইমতিয়াজদের বাড়িতে। আধা ঘন্টা বাদে পৌঁছালো সেখানে। দরজায় কলিং বেল দিতেই হায়াত সদর দরজা খুলল। হঠাৎ মেহমেদের আগমনে আনন্দিত হলো সে। মেহমেদ ঢুকেই ইমতিয়াজের আম্মার সাথে কুশল বিনিময় সারল। তারপর হায়াতের নিকট এসে বলে উঠল, কেমন আছো ভাবি? হায়াত জবাব দিল, এই তো আছি বেশ। তা হঠাৎ আসলে যে, কোনো কাজ আছে নাকি? মেহমেদ সোফায় দেহ হেলিয়ে দিয়েই বলল, আছে তো অনেক কিছুই। আমার পাশে এসে বসো তো ভাবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হায়াত এসি অন করে মেহমেদের নিকটে বসলো। তারপর বলল, বলো দেবরজান, কি বলবে? মেহমেদ তার মিষ্টি হাসি বজায় রেখে শুধালো, আজকে বিকেলের মধ্যে তোমার ছোট ভার্সনকে একটু তাড়াতাড়ি বেড়াতে নিয়ে আসবে। আমি একটু তার সাথে দেখা করতে চাই, কিছু হিসেব নিকেশ আছে। হায়াত একটু অবাক হলো। সে জবাবে বলল, এই আমার বোনের সাথে তোমার কি কাজ শুনি? আবার প্রেম টেমে ফাঁসাতে চাচ্ছ নাকি? মেহমেদ খুব হাসলো। হেসে হায়াতের গাল টানা দিয়ে বলল, যদি প্রেমেই ফাঁসাই, সমস্যা তো কিছু দেখছি না। যাও যাও, যা বলছি তাই করো। একদম বলবে না আমি এসেছি। আমি ঘুমাবো। বিকেলে যদি না দেখি তোমার বোনকে, তাহলে তোমার বাড়িতে আমি চলে যাব। সেটা কিন্তু ভালো দেখাবে না। মেহমেদ নিজ কথা বলে চলে গেল। চলে যেতেই কি যেন একটা ভেবে হায়াত হেসে দিল, যা মানে হায়াতের মাথায় কিছু চলছে। মাত্রই সিদ্ধান্ত হলো হরিজিয়ান যাবে হায়াতের বাসায়। ক্যালেন্ডারের ডেট বৃহস্পতিবার, যার মানে মাঝে সাপ্তাহিক ছুটির দিন। টাইমিংটা বড়ই অদ্ভুত। হায়াতের এমনিতে
পিঠা বানাতে ওস্তাদ নয়, মাকে তাই খুব করে বলেছে হরিজিয়ানকে পাঠাতে। হরিজিয়ান শৌখিন কাজে বেশ পটু। হরিজিয়ান প্রথমে না যেতে চাইলেও তাকে এক প্রকার বাধ্য হয়ে পাঠানো হচ্ছে ইমতিয়াজদের বাড়ি। মাত্রই সে টিউশন করে বাড়ি ফিরেছে, ফের কাপড় চেঞ্জ করে আবার রিকশায় উঠল বোনের বাড়িতে যাওয়ার জন্য। তবে হঠাৎ তার বুকে ধুকপুকানি শুরু হলো, যার মানে কিছু বুঝছে না। 30 মিনিট বাদে সে পৌঁছায় গন্তব্যে। হরিজিয়ানকে দেখে হায়াত আসে। গেস্ট রুমে তাকে রেখে হায়াত বের হওয়ার সাথে সাথে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয় হরিজিয়ান। ব্যাগ থেকে নরম কাপড় বের করার ফাঁকেই মোবাইলে মেসেজ টোন ভেসে আসে, মেহমেদের মেসেজ, কোথায় আছো? হরিজিয়ান হালকা হাতে টাইপ করলো, মাত্র টিউশন থেকে ফিরেছি, এখন বাসায়। মেসেজটা সেন্ড করার 30 সেকেন্ড যেতে না যেতেই হরিজিয়ানের রেশম কালো চুলটা খুলে গেল এবং পেছন থেকে শোনা গেল, তাই নাকি? পুরুষালী কণ্ঠ শুনে বাক ফিরে চাইল হরিজিয়ান। আচমকা মেহমেদকে দেখে হাত থেকে মোবাইল পড়ে গেল ব্যাগের উপরে। মেহমেদকে আগাতে দেখে হরিজিয়ান বাধ্য হয়ে পিছায়। হরিজিয়ান মেহমেদের উপস্থিতি সত্যি নাকি মিথ্যা বোঝার জন্য নিজ হাতে চিমটি কাটে। মেহমেদ তার পানে নিঃস্বার্থ চোখে তাকিয়ে আছে। হরিজিয়ান এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, শ্বাসরত কণ্ঠে শুধায়, একদম কাছে আসবেন না। কিন্তু মেহমেদ তো নিজ কথাই শুনে, কারো কথার কোনো দামই নেই তার কাছে। সে এসে দেয়ালে হাত রেখে আটকে ধরে দেয়ালের কোণে হুড়কে মাথা নিচু করে হুড়ের কর্ণে বলে ওঠে, যখনই আমার সামনে তুমি চুল বাঁধা অবস্থায় থাকবে তখন এই চুল আমি খুলে দেব। তোমার চুল খোলাতেই বেশ লাগে। কথাটুকু কর্ণে পৌঁছাতেই কেঁপে উঠল হরিজিয়ানের শিরধারা। সে কি করবে বুঝতে পারছে না, তার হার্টবিট অস্বাভাবিকভাবে বিট করছে। হরিজিয়ানের অবস্থা দেখে মেহমেদ আবারও হাসে। সে বলে ওঠে, ভয় পেয়েছো? হরিজিয়ান মাথা দুলায় হ্যাঁ সূচকের। তার শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হরিজিয়ানকে রেখে মেহমেদ এসে বসে বিছানায়। অতঃপর মেহমেদ হরিজিয়ানের ফোনটা হাতে নিতেই হরিজিয়ানকে শুধায়, পাসওয়ার্ড বলো। হরিজিয়ান দেয়ালের কর্নারে দাঁড়িয়ে জবাব দেয়, আমি কখনো পাসওয়ার্ড দিই না, আমার কোনো পার্সোনাল নেই। হরিজিয়ানের কথা শেষ হতে মেহমেদ হরিজিয়ানের ফোন নিয়ে বেরিয়ে গেল, কিন্তু হরিজিয়ানের সেদিকে কোনো খেয়ালই নেই। কি হলো একটু আগে সে সেই ভেবে আবারও কেঁপে উঠল। মেহমেদের হুট করে এমন আশাটা যেন মাথার উপর দিয়ে গেল। ততক্ষণে হরিজিয়ানের খেয়াল হলো তার শরীরের ওড়না চড়ানো নেই। এই কারণেই বোধহয় মেহমেদ তার চুল খুলে দিয়েছে। কি লজ্জাজনক পরিস্থিতি। সে নরম কাপড় নিয়ে ফের ওয়াশরুমে ছুটে যায়। বিড়বিড় করে একটা কথাই বলে ওঠে, একদম মেহমেদের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে হুর। একরকম পালাবি, এই লোককে দেখলে তুই নিজেকে মোটেও ঠিক রাখতে পারিস না, মাইন্ড ইট। ডাইনিং টেবিলের নিকটে দাঁড়িয়ে হরিজিয়ান নকশি পিঠায় নকশা করছে। হায়াত সেইগুলোকে ভাপে দিচ্ছে। হঠাৎ মেহমেদের কাণ্ডে হরিজিয়ান বোকা বনে গেল। তার লম্বা ঘন কালো রেশমের মতো চুলগুলো খোপা খুলে ছড়িয়ে পড়েছে ঘাট থেকে হাঁটুর নিচে। ফ্যানের বাতাসে সেই চুল হরিজিয়ানকে বড্ড চালাচ্ছে। পিঠার উপর ফোনটা রেখে হরিজিয়ান পা বাড়ালো হাত ধুতে। হাত ধোয়া শেষে আবারও নিজ মনে করতে শুরু করলো হরিজিয়ান, কিন্তু না, আবারও চুলের কাটা খুলে দিল মেহমেদ। এবার যেন হরিজিয়ানের রাগ আসমান ছুঁই হলো। সে চেঁচিয়ে বলল, আপু তোর দেবরকে মানা কর জ্বালাতন না করতে, নাহলে হাতের এই সোম দিয়ে তার চক্ষু আমি গেলে দিব একদম। হায়াত রান্নাঘরে বসে মেহমেদকে আওয়াজ দিয়ে বলল, ভাই, আমার বোনটাকে জ্বালাতন করো না তো, দেখা গেলো সত্যি সত্যি তোমার চোখ গেলে দেবে। মেহমেদও আওয়াজ দিয়ে জবাব দিল, আমি এখানে তোমার বোনকে জ্বালাতে এসেছি ভাবি, একদম টেনশন নিও না, আমি সামনে নেব। এরপর আবারও হরিজিয়ান কাঁটাটা মাথায় লাগাতে তড়িৎ মেহমেদ আবারও চুলের কাঁটা খুলে দিল। এবার হরিজিয়ান থেমে থাকলো না। মেহমেদকে ঠেলে চেয়ারে বসে চোখের পানে সোনটা ধরে বসলো আর রাগকে কন্ট্রোল করে নরম গলায় ফিসফিস করেই বলল, বেআই মশাই, আমি খুবই মিষ্টি এবং নিরীহ প্রকৃতির মেয়ে, তাই আমি চাই না আমার মতো একটা মেয়ের হাতে আপনার চোখটা নষ্ট করতে। তাই দয়া করে নিজ কক্ষে আমায় নিস্তার দিন। মেহমেদের কাণ্ডে হরিজিয়ান অবাক হলো। মেহমেদের হাত দ্বারা কোমর জড়িয়ে সে হুড়কে কাছে টেনে নিল এবং ফিসফিস কণ্ঠে বলল, আই লাইক ইট। যাচ্ছে দেখা গেল আবার কিছুক্ষণ পর তুমি নিজেও আমার সাথে দেখা করতে আসলে, তখন কিন্তু আমি আর ছাড়বো না। কথাটা শুনতেই ভ্রু কুচকালো হরিজিয়ান। কচু পোড়া। মেহমেদ চলে গেল। অতঃপর হরিজিয়ান পিঠা নকশা করতে লাগলো। রাত 10টা। সন্ধ্যা থেকে পিঠা রান্নাবান্নার কাজ সেরে মাত্রই সকলে উঠল, কিন্তু হরিজিয়ানের খেয়ালই ছিল না তার মোবাইলের কথা। তন্ন তন্ন করে খুঁজে পাচ্ছে না। হায়াতকে যে ডাকবে তাও পারছে না। সারাদিনের কাজে মেয়েটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। ঘড়ির পানে চেয়ে দেখলো 11টা ছুঁচি। বিছানায় এসে ধপাস করে বসলো। কি একটা অবস্থা। হঠাৎই তার মনে পড়লো তার মোবাইল সবশেষ মেহমেদের হাতে দেখেছিল। তার মানে মেহমেদ ফোনটা নিয়েছে। কি করবে হরিজিয়ান?
বসা থেকে উঠে দাঁড়ালো, পায়চারি করতে লাগলো অবিরাম। দামড়া বেটা কত বড় সাহস, আমার ফোন নিয়েছে। তার একদিন আমার যে কদিন লাগে দেখে নিব। যেই কথা সেই কাজ। অত্যাধিক হারে তাকে লোকটা জ্বালাচ্ছে। পিটপিট করে পা বাড়ালো হরিজিয়ান। মেহমেদের কক্ষের পানে যেতেই দেখতে পেল ড্রিম লাইট জ্বলছে। এভাবে কি করে একজনের কক্ষে ঢোকা যায়? কথাগুলো ভাবতে ভাবতে হাত টান অনুভব করলো হরিজিয়ান। তবে কর্ণে তার আধো আধো কণ্ঠ শুনতে পেল। বলেছিলাম না তুমি নিজে আসবে। হরিজিয়ান আবছা আলোয় মেহমেদকে ধাক্কা দিয়ে শুধালো। মোবাইলটা দিন বেআই মশাই, না হলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। মেহমেদ হরিজিয়ানের নিকট আগাতে আগাতেই জবাব দিল। তাই নাকি? হরিজিয়ান দিক বুঝতে না পেরে পেছাতে লাগলো এবং বলল, একদম কাছে আসবে না, মোবাইলটা দিন, আমি যাব। মেহমেদ হরিজিয়ানকে সেই দেয়ালে আবদ্ধ করলো। মাথা নিচু করে আবারও বলে উঠল, একটা শর্ত মানলে মোবাইলটা দিয়ে দেব, একদম কথা দিচ্ছে। হরিজিয়ান তাড়াহুড়ো করে জবাব দিল, বলুন বলুন, কি শর্ত? আমি তুমি সবসময় নাম ধরে রাখো, তাহলে মোবাইলটা দিয়ে দেব। কচু পোড়া বই গেছে, মোবাইলটা দিন তো। এই বলে মেহমেদের হাত থেকে মোবাইলটা ছো মেরে নিয়ে নিল হুর। ছুটে বের হলো মেহমেদের কক্ষ থেকে। তবে হরিজিয়ান বের হতে মেহমেদ বলে উঠল, 1 মিনিট পর আবার আসবেন, ধন্যবাদ। মেহমেদের কথাটা গুরুত্ব দিল না। হুর মোবাইলের পাওয়ার বাটনে ক্লিক করতে ভেসে উঠল পাসওয়ার্ড অপশন। এবার হরিজিয়ানের বুঝতে বাকি রইল না মেহমেদ কেন 1 মিনিট পর খাওয়ার জন্য আবারও ওয়েলকাম করেছিল। খিটখিটে মেজাজ নিয়ে আবারও ঢুকলো মেহমেদের কক্ষে। ঢুকতে হরিজিয়ান মেহমেদকে দেখতে পেল না। আশ্চর্য, লোকটা কোথায় গেল? সে আবারও হরিজিয়ানের হাতে টান অনুভব করলো। মেহমেদ তার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হেসে বলল, ওয়েলকাম। হরিজিয়ান নিজেকে রিল্যাক্স করে উঠল মেহমেদের চোখের পানে তাকিয়ে। পাসওয়ার্ডটা বলুন। মেহমেদ হেসেই বলল, বলবো না। হরিজিয়ান ফের বলে উঠল, বলুন পাসওয়ার্ড কি? মেহমেদ আবারও জবাব দিল, বললাম তো বলবো না। এভাবেই চলতে লাগলো পাসওয়ার্ড নিয়ে চুলাচুলি। অতঃপর হরিজিয়ান বাধ্য হয়ে মেহমেদের কক্ষ ত্যাগ করলো। নিজ কক্ষে এসে ফোনটা আছাড় মারতে গিয়ে থেমে গেল সে। অতঃপর হরিজিয়ান বাধ্য হয়ে মেহমেদের কক্ষ ত্যাগ করলো। নিজ কক্ষে এসে ফোনটা আছাড় মারতে গিয়ে থেমে গেল সে। অতঃপর সে বুঝতে পেরে তড়িৎ মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিতে ভেসে উঠলো পাসওয়ার্ড বার। সেখানে এসে টাইপ করলো বলবো না। তারপরে খুলে গেল মোবাইল। তারপর খুব ঘাটাঘাটি করে বুঝতে পারলো মেহমেদ তার মোবাইলে চিরুনি তল্লাশি করেছে। লাইট অফ করে সে মশারির ভিতর ঢুকে মেহমেদকে মেসেজ টাইপ করলো। আচ্ছা, সমস্যা কি আপনার? মেহমেদ হুরের তরফ থেকে মেসেজ পেতে মুচকি হেসে উঠল। সে মেসেজ টাইপ করে জবাব দিল, বাহ, তুমি দেখছি বুদ্ধিমান। তা তোমার এই বুদ্ধি খাটিয়েই তো আমার মনের কথা বুঝে নিতে পারো। হরিজিয়ান মেসেজটা পড়ে নাক চোখ কুচকালো। সে জবাব দিল, আমার বুদ্ধির খুব দাম, তাই আপনার উপর সেই বুদ্ধি খাটিয়ে আমার বুদ্ধির মান সম্মান নষ্ট করতে চাইছি না আমি। সেন্ড করতে কোনো জবাব আসলো না, কিন্তু আসলো ভিডিও কল। হুর কেটে দিতে আবারও কল দিল মেহমেদ। তারপর বাধ্য হয়ে কল রিসিভ করে হরিজিয়ান। সুইচ বোর্ডে হাত চালিয়ে অন করে লাইট হুর। ভিডিও কলের অপর পাশ থেকে মেহমেদ বলে ওঠে, একটা কথা কান খুলে শুনে রাখো, যখন যেখানে যে অবস্থাতেই থাকো না কেন, আমি কল দিলে তা যদি রিসিভ না হয় তখনকার অবস্থা কি হবে তা তুমি কল্পনা করতে পারবে না। কথাটা শুনে থমকে উঠল হরিজিয়ান, কিন্তু মেহমেদকে বুঝতে না দিয়ে সে জবাব দিল, 100 বার ধরবো না, 1000 বার ধরবো না, যা ইচ্ছে করুন। কথাটা বলেই হরিজিয়ান কল কেটে দিল। অতঃপর কক্ষের দরজা চাপানো দেখে হুর বিছানা থেকে নামলো চিটকানি দিতে, কিন্তু সে ব্যর্থ হলো। মেহমেদ স্বয়ং এসে হাজির হয়েছে তার সামনে এবং উল্টো পিছন ফিরে লাগিয়ে দিল দরজার ছিটকিনি। হঠাৎ মেহমেদের এমন আগমনে হরিজিয়ান ভয়ে পাথর হলো বুঝি। কি সব হচ্ছে তার সাথে? এভাবে একটা ছেলে মানুষ, না না, কিচ্ছু ভাবতে পারছে না হরিজিয়ান। কেনই বা মেহমেদ এমন পাগলামি করছে? তার তো সুজনের সাথে দেখা হয়েছে, মুরাদও তো ঠিকই আছে। তাহলে এই মেহমেদ তার প্রেমে পড়লো নাকি? কোনো কিছু কাজ করছে না হরিজিয়ানের মাথায়। তার মাঝে মেহমেদের কাছে আসা দেখেই সারা শরীর কাঁপতে রইল হুরের। সেও ভয়ে পেছাতে লাগলো। এবার না মান ইজ্জত এই দামড়া বেটা মাঠে না মেরে দেয়। হরিজিয়াকে মেহমেদ দেয়ালে আবদ্ধ করলো। পাশের সুইচ বোর্ডে হাত দিয়ে নিভিয়ে দিল আলো। ড্রিম লাইটে দেখা যাচ্ছে দুজনের অবয়ব। আর নিতে পারছে না হরিজিয়ান। হার্টবিট বেড়েই চলেছে। সে এবার তার হাত দ্বারা মেহমেদের বুকে ধাক্কা দিতে মেহমেদ হরিজিয়ানের হাত পাকড়ে ধরল। এবার যেন হরিজিয়ান হাঁসফাঁস করতে রইল। মেহমেদ হরিজিয়ানের অবস্থা দেখে খুবই এনজয় করতে লাগলো। অতঃপর মেহমেদ হরিজিয়ানের কর্ণে ফিসফিস করে বলল, আই লাইক ইট। বুঝতে পারছো না কিছুই, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, এই তো? মেহমেদ প্রশ্ন করতেই হরিজিয়ান ও ফিসফিস করে জবাব দিল, সত্যি বুঝতে পারছি না কেন আপনি এগুলো করছেন। হাতটা ছাড়ুন, আপনি এখান থেকে চলে যান, কেউ দেখলে খারাপ কিছু হয়ে যাবে। মেহমেদ নিজ কক্ষে হুরের হাতটা নামিয়ে না ছেড়ে দিয়ে হুরের পৃষ্ঠদেশে চেপে ধরতে হালকা আর্তনাদ করে উঠে হরিজিয়ান।
আরও কাছে টেনে নেয় মেহমেদ হুরকে। অতঃপর মেহমেদের অন্য হাত দিয়ে হুরের রেশম কালো চুলে আঙ্গুল চালালো। প্রথম কোনো পুরুষালী ছোঁয়ায় বেগতিক কাঁপতে লাগলো হরিজিয়ান। মেহমেদ হরিজিয়ানের ঘরে অধর ছুঁয়ে দিতেই হরিজিয়ান মেহমেদের টি শার্ট খামচে ধরেই কাপা কণ্ঠে বলে উঠল। মেহমেদ লাগছে, ছাড়ুন। নেশালো কণ্ঠে মেহমেদ জবাব দিল, এখনই কি তোমার বুঝতে বাকি আছে হুর? নাকি আরো বোঝাতে হবে তোমায়? তোমার কাছে কেন আসে? কিছুক্ষণ আগে যে কলটা কেটে দিয়েছ তার শাস্তির স্বরূপ এটাই পেয়েছ। আবারও বলছে, কল যদি রিসিভ না হয় তাহলে কিছুই বলবো না, সবটা নিজের চোখেই দেখবে আর অনুভব করবে। তুমি আমায় পাগল করেছো হুর। সারাদিন তোমার কথা ঘুরপাক খাচ্ছে মাথায়, তার মধ্যে যখনই তোমার কাছে আসে তখনও তুমি পালিয়ে যাও। তোমায় কিভাবে বোঝাবো বলো? তুমি আমি ভালোবেসে ফেলেছি। এতক্ষণ ধরে হরিজিয়ানের অতি নিকটে থেকে মেহমেদের বলা কথাগুলো শুনে আকস্মিক অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মেহমুদের বুকে হরিজিয়ানের অজ্ঞানরত দেহটা বিছানায় শুইয়ে দিয়ে ললাটে চুমু খেল মেহমেদ। অতঃপর মুচকি হেসে বলল, মেয়েটা কি ভয় পেলে কত কিউট লাগে। অতঃপর দরজার ছিটকানি খুলে চাপিয়ে চলে গেল নিজ কক্ষে। তবে যেতে যেতে মনে আচমকা ভালো লাগা শুরু হলো মেহমেদের। সে মুচকি হেসে বুকে বার কয়েক চড় মেরে বলল, মেহমেদ তুই তো শেষ, একেবারেই শেষ। ভোরের আজান কানে ভেসে আসতে হরিজিয়ান ধরফরিয়ে উঠে বসল। গত রাতের কথা মনে পড়তেই আবারও শ্বাস ভারী হলো হরিজিয়ানের। না, এক মুহূর্তে বাসায় থাকা যাবে না। মেহমেদের ঘুম থেকে ওঠার আগেই হরিজিয়ান বাসায় চলে যাবে। আলো জ্বালিয়ে ড্রেসিং টেবিলে তাকাতেই দেখা মিলল সেই বাইটের চিহ্ন, যেন ছুঁয়ে দিলে রক্ত টলমল করে উপচে পড়বে। সে কক্ষ থেকে বের হয়ে মোড় ঘুরতে মেহমেদের কক্ষের ড্রিম লাইটের আলোয় দেখতে পেল মেহমেদ উল্টে হয়ে ঘুমিয়ে আছে। হরিজিয়ান বেশি সময় দাঁড়ালো না, বসার ঘরের দিকে পা বাড়াতে হায়াতের সাথে দেখা হলো। তারপর তার মিষ্টি বনুকে জড়িয়ে ধরে বলল, আমার আজকেই যেতে হবে, তানজিলার সাথে দেখা করতে হবে। বিকেলে যাওয়ার কথা বলছিলাম তো, কিন্তু তানজু বেশ অনুরোধ করেছে। আপাই যেতেই হবে, তাড়াতাড়ি নাস্তা বানা, খেয়েই আমি যাব। হায়াত হরিজিয়ানের গালে চুমু খেলো আর জবাব দিল, তোর দুলা ভাই আর মাকেও বলে যাস কিন্তু। হরিজিয়ান মাথা দুলালো, যার মানে সে বলে যাবে। কয়েক মিনিট বাদেই হরিজিয়ান এসে তার ব্যাগ রেডি করলো যাওয়ার জন্য। অতঃপর খাবার টেবিলেই দেখা মিলল দুলাভাই ইমতিয়াজের সঙ্গে। সেখান থেকে খাওয়া সেরে হরিজিয়ান তার মায়ামারদের সাথে কথা বলে বিদায় নিল। গন্তব্য তার এখন তানজিলাদের বাড়িতে যাওয়া। দোয়া দরুদ ফুঁকতে ফুঁকতে হরিজিয়ান বের হলো, তবে মোবাইলের পাওয়ার অফ করতে ভুলল না। সে মোবাইলটা বন্ধ করে রিকশায় চেপে বসলো। অতঃপর তার মস্তিষ্কে হানা দিল মেহমেদ নামক দুশ্চিন্তা। তাহলে কি হতে চলেছে হরিজিয়ানের সাথে? মেহমেদ 9টা নাগাদ উঠতেই ফোনটা কাছে টেনে দেখলো কয়টা বাজে। অতঃপর মেসেঞ্জারে গিয়ে দেখলো হরিজিয়ান 2 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো মেহমেদ। অতঃপর বিছানা গুছিয়ে ডাইনিংয়ে গিয়ে বসে ভাবি বলে হাঁক ছেড়ে ডাকলো হায়াতকে। মেহমেদের আওয়াজ পেয়ে ছুটে আসলো সে। মেহমেদকে টেবিলে বসে থাকতে দেখে হায়াত তাকে শুধালো, খাবার নিয়ে আসছি, তুমি বসো। তারপর তাকে খাবার দিয়ে পাশে বসলো হায়াত। মেহমেদ খেতে খেতে বিভিন্ন প্রসঙ্গে কথা বলল হায়াতের সাথে। তারপর সে কথার পিঠে হায়াতকে শুধালো, তোমার বোন কই? হায়াত মেহমেদের পাতে ডিমটা এগিয়ে দিয়ে বলল, ও বাসায় চলে গিয়েছে সকালে। কথাটা শুনে মেহমেদ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না। সে খেতে খেতেই বুদ্ধি আটলো, হায়াতকে বলে উঠল, ভাবি আমি তো কাল বিকেলে চলে যাব, তোমাদের পাশে বেড়াতে নিয়ে যাবে না আমায়? অবশ্যই নেব না কেন দেবরজান, আমরা তো দুপুরের পরেই যাব। হরিজিয়ানকে কিছুই বলিনি। তোমার মামি তো তার বোনের বাসায় যাবে কয়েকদিনের জন্য, তাই তোমার ভাই বলেছে আমায় বাড়িতে নিয়ে যাবে। তুমি খাও, আমি তোমার মামির ব্যাগ গুছিয়ে আসছি। হায়াত চলে গেল। তারপর মেহমেদ মোবাইলটা বের করে হরিজিয়ানকে কল দিতে ওপাশ থেকে শুনতে পেল, আপনি যে নাম্বারে কল দিয়েছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। ফোন থেকে হরিজিয়ানের ছবি বের করে বিড়বিড় করে মেহমেদ বলে ওঠে, পালাবে কোথায়? আমি আসছি তোমার কাছে। ভাই তোরে এমন করে কে কামড়ালো? তানজিলার কথায় হরিজিয়ান নাক কুচকালো। শালির বেডি, দরজাটা বন্ধ করে আয়, আন্টি শুনলে ঝাঁটা একটাও নিচে পড়বে না। তানজিলা তড়িৎ গিয়ে দরজা আটকে আসে। অতঃপর হরিজিয়ান মেহমেদের কথা বলতে তানজিলা সশব্দে হেসে ফেলল। বাহ, প্রথম দেখাই কামড়, তাও তার ফোন না ধরায়। মাই গড, হরিজিয়ান তুই তো শেষ। মেহমেদের লোকে তুই আবার আমার বিয়া দিতে চাইছিলি, শালা দেখি তোর প্রেমে পাগল। হরিজিয়ান উদাস মনি বলতে লাগলো, জানি না, ভালো লাগছে না। ডাক্তার ঢাকার ব্যবস্থা কর, তোর তো অভিজ্ঞতা আছে। আমি বাসায় যেভাবে থাকি, আম্মু একবার দেখলে প্রশ্নের উত্তর দিতে দিতেই আমি শেষ হয়ে যাব। হুরের কথা শেষ হতেই তানজিলা এসে হরিজিয়ানের ঘাট থেকে ওড়না সরায়।
অতঃপর সেই জায়গায় আশেপাশে ছড়িয়ে সে মেহেদি দিয়ে অসংখ্য প্রজাপতি এঁকে দেয়। মেহেদি শুকাতে ড্রেসিং টেবিলের নিকটে গিয়ে বার কয়েক চেক করে দেখে দাগটা দেখা যাচ্ছে কিনা। না, দেখা যাচ্ছে না। বলেই দীর্ঘশ্বাস টানে হুরিজিয়ান। তারপর তানজিলার আম্মাকে বিদায় জানিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় হুরিজিয়ান। তারপর বাসায় এসে বেশ সময় নিয়ে হুরিজিয়ান শাওয়ার নেয়। শাওয়ারের মাঝে কালকের মেহমেদের অমন কাছে আসার কথা মাথায় আসতে টনক নড়ে। আয়েশা বেগমের ডাকে ওয়াশরুমের বাইরে সে খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছে, রাগত স্বরে বলে ওঠে, তুই কি বের হবি? কয় ঘন্টা লাগে তোর গোসল করতে? বাসায় মেহমান এসেছে, এবার তো একটা মান ইজ্জতটা রক্ষা কর। হরিজিয়ান ওয়াশরুমের দরজা খুলে আয়েশা বেগমকে টিটকারি সুরে বলে ওঠে, আর 5 মিনিট খালাম্মা। আয়েশা বেগম দীর্ঘশ্বাস টানেন। এই মেয়ে জীবনেও শুধরাবে না, সে চলে গেল। 5 মিনিট পর হরিজিয়ান লং টপস পরে বের হলো ওয়াশরুম থেকে। ব্যালকনিতে কাপড় শুকোতে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছতে লাগলো অবিরাম। অতঃপর আয়নায় মেহমেদের অবয়ব দেখে চমকে ওঠে হরিজিয়ান। এটা কি সত্যি নাকি হরিজিয়ানের কল্পনা? সে পা টিপে টিপে মেহমেদের নিকট আগায়। মেহমেদের হাতে চিমটি কেটে বোঝার চেষ্টা করে এটা সত্যি মেহমেদ কিনা। হরিজিয়ানের কাণ্ড দেখে মেহমেদ হাসে। হরিজিয়ান মেহমেদকে বলে ওঠে, এটা আপনি নাকি আমি কল্পনা দেখছি? চোখে বিশ্বাস না করতে পারলে আবার চিমটে কেটে দেখো না। হরিজিয়ান আবারও চিমটি কাটে। সত্যি এটা মেহমেদ, কিভাবে সম্ভব? সে কিভাবে এখানে আসবে? ভাবনার মাঝে টান অনুভব করলো হরিজিয়ান। মেহমেদ তাকে হাত দ্বারা আবদ্ধ করেছে। মেহমেদকে ধাক্কা দিয়ে দূরে সরে আসে হরিজিয়ান। বাক ফিরে চেয়ে বলে ওঠে, একদম কাছে আসার চেষ্টা করবে না, জান নিয়ে নিব একদম। মেহমেদ সশব্দে হাসে এবং বলে ওঠে, শুধু জান কেন নেবে? তুমি যদি চাও আমি তোমার জান, প্রাণ, কলিজা, কিডনি, পিত্ত, হার্ট, ফুসফুস সব দিয়ে দেব। সাথে আমার ভার্জিনিটিও হরণ করতে পারো। আই ডোন্ট মাইন্ড। মেহমেদের কথায় হরিজিয়ান হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই লোক তাকে জ্বালানোর জন্য এখানেও চলে এসেছে। ভার্জিনিটি হরণের কথাটা শুনতেই হরিজিয়ানের কান যেন ঝাঁঝা করে উঠল। সে চেঁচিয়েই বলে উঠল, নির্লজ্জ ঠোঁটকাটা ছেঁচড়া বেটা। অতঃপর মেহমেদ হরিজিয়ানের কর্ণের নিকট এসে ফিসফিস করে বলে ওঠে, সো হট। এই যে ভেজা চুল, বাইরের চিহ্ন লুকানোর জন্য প্রজাপতি। উফ, আই লাইক ইট। এই লোক হুরকে লজ্জার উপর লজ্জা দিচ্ছে। হুর নিজেকে আর সামলাতে পারল না। মেহমেদের ঝাঁকড়া কুকরানো চুলগুলো খাবলে ধরল। অতঃপর এর মাঝেই হায়াত আর ইমতিয়াজ হাজির হলো। হরিজিয়ান এখনো মেহমেদের চুল ধরে আছে আর মেহমেদ দাঁত কেলিয়ে হাসছে। হরিজিয়ান আর মেহমেদের চুল টানাটানি দেখে হায়াত হেসে দিল। হাসির শব্দ পেয়ে হরিজিয়ান ফিরে তাকালো। হরিজিয়ান তাকাতে ইমতিয়াজ বলে উঠল, আরে আরে শালিকা, আমার ভাইটার সব চুল উঠে গিয়ে টাকলা হয়ে যাবে, ছাড়ো এবার। হরিজিয়ানও চেঁচিয়ে বলল, আপনার ভাইকে বারণ করেন দুলাভাই, আমার যেন জ্বালাতন না করে, নইলে কিন্তু আমি সত্যি সত্যি তাকে চুল ছিঁড়ে টাকলা করে দিব। হরিজিয়ান কথা শেষ করেই কক্ষ ত্যাগ করলো। অতঃপর হায়াত মেহমেদকে হেসেই বলল, ভালোই তো আমার বোনের পেছনে লেগেছ। দুজনকে দেখে একেবারে মনে হচ্ছে বিড়াল ভার্সন। তা এই কর্ম করতেই বুঝি আমাদের বাসায় এসেছে দেবরজান? মেহমেদ কোনো উত্তর দিতে পারল না, হাসতে হাসতেই কক্ষ ত্যাগ করলো। তারপর হায়াত ইমতিয়াজকে নরম গলায় বলল, দেখেছেন ওদের দুজনকে পাশাপাশি কত সুন্দর মানায়? ইমতিয়াজ হায়াতের কথার পিঠে জবাব দিল। ওদের বিয়ে হলে কেমন হয় হায়াত? অতঃপর হায়াত ইমতিয়াজের বাহুতে চাপড় মেরেই বলল, দেখা যাক পানি কত দূর গড়ায়। চল এবার খাবার খেতে যাওয়া যাক। ইমতিয়াজ মুচকি হাসি সে বলে ওঠে, চলো। খাবার টেবিলে দুপুরে খাবার সাজাচ্ছেন আয়েশা বেগম। কিছুক্ষণ আগের কবির চৌধুরী বাসায় ফিরেছেন। এলাকার নিজস্ব বাড়ির মালিক হলেও ব্যবসায় থাকে সময় কাটান। বাহিরের ব্যস্ততা একপাশে রেখে বাসায় ফিরেছেন সে। মেজামাই এসেছে বলে কথা। বাসায় এসে মেহমেদের সঙ্গে তার পরিচয় হয়েছে খাবার টেবিলে। খুঁটিনাটি বাক বিনিময় হলো তাদের মাঝে। অতঃপর খাবার শেষ করে নিজ কক্ষে গেলেন কবির চৌধুরী। ওদিকে খাবার টেবিলের সামনাসামনি বসেছে মেহমেদ আর হরিজিয়ান। তার পাশে ইমতিয়াজ আর হায়াত বসে খাবার খাচ্ছেন। আয়েশা বেগম খুব যত্ন করে মেহমেদকে পরিবেশন করছেন। এর মাঝে হরিজিয়ান খেতে খেতে দুষ্টু বুদ্ধি আটলো। খুব মেহমুদ জ্বালিয়েছে তাকে। এবার খেলা দেখাবে হরিজিয়ান। মেহমেদ বারবার তাকানো ওইকেই হরিজিয়ান ঢাল হিসেবে কাজে লাগালো। চোখ টিপুনি কাটলো হরিজিয়ান মেহমেদকে। চোখ টিপুনি কাটার দরুন তড়িৎ বিষম খেলো মেহমেদ। সাথে সাথেই হরিজিয়ান পানি এগিয়ে দিয়ে বলল, এই নিন বেয়াই মশাই, পানি খান, ভালো লাগবে। তারপর 2 মিনিট যেতে না যেতেই হরিজিয়ান মেহমেদের পায়ে পা ছোয়ালো। তাতে যেন আবারও বিষম খেলো মেহমেদ। এবার হায়াত উঠে গিয়ে মেহমেদের পিঠে চাপড় মেরে বলল, ভাই ঠিক আছে তো? মেহমেদ নিজেকে সামলে হরিজিয়ানের পানে চেয়ে বলল, একদম ঠিক আছে ভাবি, খালি খাবারটা শেষ করতে দাও, তারপর আরেকটু রেস্ট নিলে ভালো লাগবে।
মেহমেদের চোখের চাহনি দেখে হরিজিয়ান শুকনো ঢোক গিললেও মুখে হাসি বজায় রাখলো। মেহমেদের ওই চোখে তাকানো যায় না, হরিজিয়ান যে তার সর্বনাশ দেখতে পায়। সে মেহমেদের দিকে থেকে চোখ ফিরিয়ে নিল। তারপর হায়াত ফের গিয়ে বসলো নিজ আসনে। খাওয়া দাওয়া শেষ করে যে যার কক্ষে চলে গেল। পরক্ষণে হরিজিয়ান বেনি পাকালো নিজ চুলে বেঁধে সে মনে মনে বিড়বিড় করলো, এবার কিভাবে চুল খুলবেন বিআই মশাই? খুব বুদ্ধি এঁটেছেন আমার জ্বালানোর। আমিও কম যাই কিসে বলুন? অতঃপর লম্বা বেনিটাকে পিঠে ছুঁড়ে মারল হরিজিয়ান। সূর্য হেলিয়ে পড়েছে পশ্চিমে। সূর্যের আলোরা যেন বলছে যায় যায়। সেই যায় বেলাতেই বৈঠক ঘরে লুডো খেলার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ইমতিয়াজ আর হরিজিয়ান এক দলে, অন্য দলে মেহমেদ ও হায়াত। এই তো ইতিমধ্যে মেহমেদ হরিজিয়ানের গুটি কাটলো কয়েকবার। তারপর আবারও ছক্কা চালান দিতেই হরিজিয়ানের গুটি আবারও কাটলেন মেহমেদ। হরিজিয়ানের লাস্ট গুটি কাটতে রাগে দুঃখে কোট উল্টালো হরিজিয়ান। অতঃপর হন্তদন্ত হয়ে দাঁড়ালো, চেঁচিয়ে বাচ্চাদের মতো বলল, আমি খেলবো না। ইমতিয়াজ কান্না করার ভান করে হরিজিয়ানের হাত পাকড়ে বলে উঠল, শালিকা, তুমিই তো আমার ভরসা, তুমি গেলে আমায় জিতাবে কে? হরিজিয়ান আর ইমতিয়াজের বাক্য বিনিময় দেখে মেহমেদ আর হায়াত খিলখিল করে হেসে দিল এবং মেহমেদ হাসতে হাসতেই বলল, তোমার শালি ভয় পাইছে ভাই, আবার যদি গুটি খেয়ে নেই। হরিজিয়ান মেহমেদের কথায় ভেঙচি কাটলো। তারপর আবার বসলো হরিজিয়ান খেলতে। অতঃপর হরিজিয়ান এক প্রকার হুমকি দিল মেহমুদকে, ওয়েট বিআই, একটু সুযোগ পাই, আমিও হুর আপনাকে খেয়ে দেবো একদম, মাইন্ড ইট। তারপর খেলা শুরু হলো। মেহমেদের পরপর গুটি কাটতে বিশ্বজয়ের হাসি হাসলো হরিজিয়ান। টানা 1 ঘন্টা পর খেলা শেষ হলো। জিতেছে ইমতিয়াজ আর হরিজিয়ান। ইতিমধ্যে ইমতিয়াজ আর হায়াত উঠে সরে গেল। তারপর কোটের গুটি গুছাতে গুছাতে হরিজিয়ান ফিসফিস করে বলে উঠল মেহমেদকে, বলেছিলাম না সুযোগের তার সদ্ব্যবহার করব। আমি মোটেও আপনাকে ভয় পাই না। মেহমেদও হরিজিয়ানের হাত পাকড়ে ফিসফিস করে জবাব দিল, তাহলে কি ভয় পেয়ে আমার বুকে জ্ঞান হারিয়েছিল? ভাগ্যিস অন্ধকার ছিল, নাহলে হাতে নাতে প্রমাণ দিয়ে দিতাম। আমার মতো ইনোসেন্ট একটা ছেলেকে কি কায়দা চাই না করে ফাঁসালে বলো? হরিজিয়ান চরম অবাক হয়ে বলল, তারপর কি হয়েছিল বলুন না, একদম হাসবেন না। অতঃপর মেহমেদ জোরে হেসে দিল হরিজিয়ানের অবয়ব দেখে। কোন রকম হাসি থামিয়েই বলল, দেখেছ, তুমি ভয় পেয়েছ, আরে কিছুই করিনি। চিন্তা করো না, আমার ভার্জিনিটি তোমাকে সজ্ঞানে হরণ করতে হবে, তো এইসব চিন্তা মাথায় মোটেও এনো না। তারপর হরিজিয়ান দাঁতে দাঁত চেপে মেহমেদকে বলল, ছেঁচা বেটার শখ কত, আর সে ওনার ভার্জিনিটি হরণ করব, সে আশায় গুড়ে বালি। অতঃপর হরিজিয়ান ভেঙচি কেটে চলে গেল নিজ কক্ষে। আর মেহমেদ হরিজিয়ানের কথা শুনে বসে বসে হাসতে রইল এবং বলল, মেয়েটাকে ভয় পেলে সত্যিই খুব কিউট লাগে, আই লাইক ইট। কিছুক্ষণ আগেই হরিজিয়ান চা বানিয়েছে, তাই সকলকে এক এক করে চা দিয়ে আসছেন। হরিজিয়ানের বাবা মা বাসায় না থাকার কারণে সন্ধ্যার নাস্তা তাকেই বানাতে হয়েছে। মাঝে হায়াতও এসে হেল্প করেছে, তবে ইমতিয়াজ ডাকতেই আবার চলে গিয়েছে। এই তো মাত্র চা নাস্তা দিয়ে আসলো বোন এবং বোন জামাইকে। গেস্ট রুমে মেহমুদকে না খুঁজে পেয়ে বসার ঘরে যেতে দেখতে পেল সে টিভি দেখছে। অতঃপর এগিয়ে গিয়ে চা দিল মেহমেদের হাতে। মেহমেদ হাত থেকে চাটা টেবিলে রেখে হরিজিয়ানের বেনুনি পাকড়ে ধরল। আকস্মিক চুলের টানে দাঁড়িয়ে পড়ল হরিজিয়ান। বাঘ ফিরেছে, চোখ নাক কুচকিয়ে হালকা গলায় বলে উঠল, কি সমস্যা? মেহমেদ বাঁকা হাসলো, কিন্তু কিচ্ছু বলল না। সে তার হাত দ্বারা বেনিটাকে মাপতে শুরু করলো। তার হাতের 2.5 হাত বেনি। অতঃপর বেনিটাকে হাতে পেঁচাতে পেঁচাতে হরিজিয়ানের নিকট দাঁড়িয়ে আস্তে করে বলল, চুল খুলে দেব, তাই বেনি করলে উফ, এখন তো দেখছি তুমি কাছে টেনে আনতে খুব সুবিধা হবে। হরিজিয়ানও দুষ্টু হাসে। সে বলে উঠে, আপনি কাছে টেনে আনতে পারলে আমার কাছেও যে এ থেকে বাঁচার উপায় আছে, দেখতে চান কি? মেহমেদ উচ্ছ্বাস কণ্ঠে শুধালো, হুম দেখতে চাই, কিচ্ছু বাদ রাখবো না। অতঃপর হরিজিয়ানও মেহমেদের চুল খাবলে ধরে চেঁচিয়ে ইমতিয়াজকে ডাকলো। তখনও মেহমেদ এক হাত দিয়ে চা খাচ্ছে আর অন্য হাত দিয়ে হরিজিয়ানের বেনি ধরে আছে। ইতিমধ্যে ইমতিয়াজ আর হায়াত ছুটে আসলো। মেহমেদ আর হরিজিয়ানের অবস্থা দেখে হায়াত আকস্মিক হেসে দিল। ইমতিয়াজ মেহমেদ আর হরিজিয়ানকে আলাদা করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেহমেদকে শুধালো, এই মেহমেদ, আমার শালির পেছনে এত লাগছিস কেন? আমার শালি তোর কোন কুটা চালে মই দিয়েছে? আমার শালি তোর কোন কুটা চালে মই দিয়েছে বলতো? দিয়েছি ভাই, অনেক কিছুতেই মই, কিন্তু হিসেব মেলাতে পারছি না। তাই তোমার শালিকে বলেছিলাম, চলো হিসেব মেলাতে একটা বিজনেস করি, চুলের ব্যবসা। তখন তোমার শালি নাক কুচকে বলল, না সম্ভব না বিআই সাহেব। তারপর তার বেনি ধরে মাপঝাপও করলাম, তবুও তোমার শালি রাজি হলো না। তার নাকি 70% লাভ লাগবে।
এরকম হলে কি ব্যবসা হয় বলো? দেখো, তোমার বেকার শালীকে একটা পজিশনে আনার জন্য কত চিন্তা করে আমার ম্যাজিস্ট্রেট হওয়ার চিন্তাকেও এক পাশে রেখেছে, তবু সে আমার চুল খাপড়ে ধরেছে। এটা কি ঠিক হয়েছে ভাই? আমি তো শুধু তোমার শালীর পার্ট টাইমার চুলের দালাল হতে চেয়েছিলাম। হরিজিয়ান প্রতিবাদ জানালো। দুলাভাই আপনার ভাইকে বলুন আমায় জ্বালাতন না করতে। আমি কিন্তু এবার সত্যি সত্যি তার চুল ছিঁড়ে ওয়ালমেট বানাবো, একদম বলে দিলাম। হরিজিয়ান কথা শেষ করে ধূপধাপ পা ফেলে চলে গেল। অতঃপর হায়াত মেহমেদকে হেসেই বলল, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক বৎস। তুমি চির যুগ যুগ ধরে আমার বোনের চুলের দালাল হও, এই দোয়াই করি। মেহমেদও হেসে জবাব দিল। যদি থাকে ভাবি পাশে, আমাকে কি আটকে রাখে? ইমতিয়াজ মেহমেদের পিঠে চাটি মেরে শুধালো। ফুপু কিছু জান? মেহমেদের সরল জবাব, না, তবে জানাবো গিয়ে। মা, তোমার ছেলে কুরবানি হয়েছে, বউকে অতি আবশ্যকভাবে প্রয়োজন। সে আমি আম্মুকে বোঝাতে পারবো, খালি বোঝাতে পারলাম না তোমার শালীকে। হায় আফসোস। ইমতিয়াজ আর হায়াত মেহমেদকে শুধালো। বোনকে যদি রাজি করাতে পারো, আমরা কিন্তু একটা চেষ্টা করতেই পারি ভাই। এখন সব তোমার উপর ডিপেন্ড করে। আচ্ছা থাকো, এখন আসি। মেহমেদ চা খেতে খেতেই মাথা দুলালো, যার মানে ঠিক আছে। ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙলো হরিজিয়ানের। মোবাইল সাইলেন্স মোডে ছিল। পাওয়ার বাটনে চাপ দিতেই দেখতে পেল 7টা বেজেছে। ভার্সিটির ক্লাস 9টায়। হরিজিয়ান তড়িৎ উঠে বসলো। সে এক প্রকার আশ্চর্য হলো, তাকে মেহমেদ একটা কল বা মেসেজ দেয়নি। সে ভেবেছিল ফোন বা মেসেজ দিবে, তার মোবাইল সাইলেন্স মোডে রেখেছিল। অতঃপর মেহমেদের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে ওয়াশরুম থেকে রেডি হয়ে বের হলো হরিজিয়ান। গেস্ট রুমের পানে চাইতেই দেখলো সব গোছানো। আশ্চর্য, মেহমেদ চলে গিয়েছে। হরিজিয়ানকে একবার বলল না সে চলে গেছে? হরিজিয়ানের কেন জানি মনটা খারাপ হলো। সে খাবার টেবিলে গিয়ে বসতে সবার কথা বলা শুনেই জানতে পারলো মেহমেদ আজই চলে গিয়েছে চট্টগ্রাম। হঠাৎই অশান্ত হলো হরিজিয়ানের মন। লোকটা তাকে 2 দিন যাবৎ কত না জ্বালিয়েছে। হরিজিয়ান যে তাকে খুব মিস করছে। মেহমাদের প্রতি সেই প্রথম দিন থেকে একটা ভালো লাগা কাজ করে হরিজিয়ানের। তবে সে আদৌ ভালোবাসা নাকি ভালো লাগা, সেই বিষয়ে হরিজিয়ান এখনো অবগত নয়। খাওয়া শেষ করে হরিজিয়ান বের হলো। সারা বাসে হরিজিয়ান এই 2 দিনের ঘটে যাওয়ার সব কথা তানজিলাকে শুধালো। তানজিলা তো শুনে হাঁ হয়ে গেল। অতঃপর ভার্সিটি গিয়ে ক্লাসে অ্যাটেন্ড করলো দুজনে। ধামরা ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে মেহমেদ। গেট থেকে ঢুকে এসে প্রশাসন ভবনের পানে পা বাড়ালো। সিঁড়ি ভেঙে সে 3 তলায় উঠে প্রিন্সিপালের কেবিনের সামনে দাঁড়ালো। অতঃপর দরজায় টোকা দিয়ে শুধালো, কাকা আসবো? মেহমেদের অবয়ব দেখে প্রিন্সিপাল তাহমিদ সিদ্দিকী হেসেই বলল, আরে মেহমেদ আব্বু, আসো আসো, কতদিন পর। তোমার বাবা কেমন আছে? তন্ময়ের সাথে দেখা করেছো? ও তো ভার্সিটিতেই আছে। চেয়ারে বসতে বসতে মেহমেদ জবাব দিল, আব্বু ভালো আছে, এই তো 2 দিন হলো এসছে। আজই যাবো চট্টগ্রামে, তন্ময়ের সাথে যাওয়ার আগে দেখা করে যাব। তাহমিদ সিদ্দিকী ঘন্টায় চাপ দিয়ে 2 চার অর্ডার দিল। তারপর আবার মেহমেদকে জিজ্ঞাসা করলো, ঢাকায় আসতেছো কবে? এই কাকাকে তো তোমার মনেই পড়ে না। এই ভার্সিটি থেকে ইন্টার কমপ্লিট করে যে পালিয়েছো, আর আসলেই না। তোমাদের ব্যাচটা খুব মিস করি। তন্ময়কে এত বোঝালাম, কিছু বুঝলো না। তাহমিদ সিদ্দিকীর কথা শেষ হতে মেহমেদ জবাব দিল, তুমি ভালো করে জানো কাকা, আমরা সাভার থেকে কেন গিয়েছি। বাবাকে ট্রান্সফার করে চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছিল। ভাগ্যের কি পরিহাস, দেখো জাবিতে ঢাবিতে চান্সটা হয়ে সেই ছবিতেই হলো। তাই মায় তো সিদ্ধান্ত নিল যে কয় বছরের আমার পড়া শেষ না হচ্ছে ওখান থেকে আসবে না। মুরাদের 4র্থ বর্ষের এক্সাম শেষ হলেই ঢাবিতে মাস্টার্স করবে। আমার তো কিছুদিন আগে এক্সাম শেষ হলো মাস্টার্সের, এখন বিসিএসসি প্রিপারেশন নিচ্ছে। আমার বাড়ির কাজও প্রায় শেষের দিকে, বাড়ি কমপ্লিট হলেই চলে আসবো আমরা। বাবা ট্রান্সফারের নোটিশ জমা দিয়েছে, রেল মন্ত্রণালয় থেকে এরূপ হলেই হবে। এভাবেই তাদের মাঝে কথা হলো কিছু সময়। তারপর তাহমিদ সিদ্দিকী হাসির ছলে মেহমেদকে শুধালো, তা বাবা বিয়ে শাদী কি করবে? তাহলে মেয়ে দেখি, বয়স তো কম হলো না। আমার তন্ময়ের জন্য ভাবছি মেয়ে দেখব, তুমি কি বলো? মেহমেদ চা খেতে খেতে জবাব দিল, মেয়ে তো ঠিক করেছে। সে তো তোমাদের কলেজের পলিটিক্স ডিপার্টমেন্টে 3য় বর্ষে পড়ে। একবার না হয় চোখে দেখে আসবে। নাম রওনক হরিজিয়ান। আরেকটা সিক্রেট শুনবে? তাহমিদ সিদ্দিকী অবাক হয়ে বলল, হ্যাঁ বলো বলো। তোমার ছেলেও প্রেম করছে ওই একই ডিপার্টমেন্টের তানজিলা নরেনের সাথে। যাও যাও, 2 পুত্রবধূকে একসাথে দেখে আসো। তাহমিদ সিদ্দিকী অবাক হলো। এর জন্য তার ছেলে বিয়ের কথা শুনলে এত নাটক করে, তবে তো তাদের দেখতে হয়। তাহমিদ সিদ্দিকী মেহমেদকে শুধালো, চলো এখন বৌমাদের দেখে আসি।
তুমি একা যাও, সেটাই বরং ভালো হয়। অতঃপর মেহমেদকে রেখে তাহমিদ সিদ্দিকী হেঁটে চললেন। পলিটিক্স ডিপার্টমেন্টের 3 তলায় গিয়ে কক্ষে ঢুকতে সকলে তাকে সালাম জানালো। তারপর ক্ষণ সময় অতিবাহিত করে তাহমিদ সিদ্দিকী বলে উঠল, রওনাক, হুরিজিয়ান আর তানজিলা নওরিন কি আজ এসেছে? নাম দুটো শুনে যেন কাঁপুনি শুরু হলো হুরিজিয়ান আর তানজিলা। তারপর তারা দাঁড়িয়ে জবাব দিল, জি স্যার। তাহমিদ সিদ্দিকী একবার অবলোকন করে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা বস। তারপর চলে গেল নিজ কক্ষে তাহমিদ সিদ্দিকী। মেহমেদকে তাহমিদ সিদ্দিকী এর কক্ষে ঢুকেই বলে উঠল, মাশাল্লাহ, আমার ছেলের এত সুন্দর চয়েস। তা আমার বউকে কেমন লাগলো তোমার? তাহমিদ সিদ্দিকী জবাব দিল, সেও মাশাল্লাহ, তবে তুমি তার সাথে পরিচিত হলে কিভাবে? মেহমেদ কাঁধে ব্যাগ তুলতে তুলতেই জবাব দিল, মামতু ভাই শালে। কাকা তবে আসে, আমি বিকেলে চলে যাচ্ছি। ভাবলাম তোমার সাথে দেখা করেছে, তাই আসা। অতঃপর তাকে বিদায় জানিয়ে মেহমেদ বের হলো তন্ময়ের সাথে দেখা করে। ফের হেঁটে পলিটিক্স ডিপার্টমেন্টের সেমিনারে গিয়ে বসলো মেহমেদ। সেমিনারে কর্মরত আব্বাস কাকাকে সে শুধালো হরিজিয়ানকে ডেকে আনতে। তারপর আব্বাস কাকা এসে ক্লাসে ঢুকে বলতে লাগলো। কথাটা শুনেই তাজ্জব বনে গেল হুর। তার তো বিয়েই হয়নি, স্বামী আসবে কিভাবে? এখন না গিয়েও তো কোনো উপায় নেই, মান ইজ্জত বাঁচানো ফরজ। সে এক প্রকার তানজিলাকে রেখে বের হলো ক্লাস থেকে। সেমিনারে গিয়ে মেহমেদকে দেখে অষ্টম আশ্চর্য দেখার মতো মুখখানি হলো হুরিজিয়ানের। কিন্তু হুরিজিয়ানকে কিছু বলতে দিল না মেহমেদ। হাত পাকড়ে টেনে নিয়ে বের হলো ভার্সিটি থেকে। অটো থামিয়ে উঠে বসলো দুজন, কিন্তু হুরিজিয়ান বলেই চলেছে, কোথায় নিয়ে যাচ্ছেন, আমায় ছাড়ুন। মেহমেদ শুধু একটা কথাই শুধালো, গেলে দেখতে পাবে। আবার যদি প্রশ্ন করতে শুনেছে, তবে এর ফলাফল ভালো হবে না বলে দিচ্ছে। আমি জানি আমি কি করছে। হরিজিয়ানের একটা কথা উচ্চারণ করলো না, তবে তার সাথে কি হতে চলেছে তাই ভেবে সে অস্থিরতা কাটাতে পারছে না। ধামরাই থানা স্ট্যান্ডে এসে রিক্সা থামলো। তারপর মেহমেদ আবারও একটা রিক্সা ঠিক করলো নবীনগর যাওয়ার জন্য। অতঃপর রিক্সা থেকে নেমেই হরিজিয়ানকে নিয়ে ঢুকলো একটা ক্যাফেতে। হরিজিয়ানও কিছু বলছে না, এর শেষ কোথায় সেও দেখবে। মেহমেদ ইশারা করে হরিজিয়ানকে বসতে বলল এবং নিজেও বসলো হরিজিয়ানের পাশে। এমন পরিস্থিতিতে হরিজিয়ান কখনো পড়েনি। হরিজিয়ানের বুক ধুকপুক করছে। সে তো মনে করেছিল মেহমেদ চলে গিয়েছে। মেহমেদের কণ্ঠস্বরে টনক নড়ল হরিজিয়ানের। কি খাবে? চিকেন ফ্রাই। আর কিছুই খাবে না? না। অতঃপর মেহমেদ অর্ডার কনফার্ম করে মনোনিবেশ করলো হরিজিয়ানের প্রতি। হরিজিয়ান চারিপাশ অবলোকন করলেও মেহমেদের দিকে একবারও তাকাচ্ছে না। হঠাৎ মেহমেদ হরিজিয়ানের হাত ছুঁয়ে দিতেই শিওরে উঠল হরিজিয়ানের তনু। সে চোখ খিচে বন্ধ করে নিল। হরিজিয়ানের ক্রমাগত শ্বাস ভারী হচ্ছে। এ কেমন অনুভূতি? সে তো এমন অনুভূতি কখনোই পায়নি কোনো কিছুতে। হরিজিয়ানের চোখ বন্ধ করা অবয়ব দেখে মেহমেদ হাসে। সে তার ব্যাগ হতে একটা বক্সের ভেতর থেকে বের করে 1 ডজন কাচের চুড়ি। সেই চুড়ি আপন মনে সযত্নে পরিয়ে দেয় তার শ্রেয়সীর হাতে। হাতে চুড়ি পরানোর অনুভব টের পেয়ে চোখ মেলে তাকায় হরিজিয়ান। রেশমি কাচের নীল চুড়ি চকচক করে ওঠে হরিজিয়ানের চোখ। সে খুশিতে চেঁচিয়ে মেহমুদকে বলে ওঠে, অনেক সুন্দর। মেহমেদও হরিজিয়ানের নিকট একটু এগিয়ে জবাব দেয়, তাই? মেহমেদের আগানো দেখে তড়িৎ চোখ বন্ধ করে ফেলে হরিজিয়ান। মেহমেদ হরিজিয়ানকে শুধায়, চোখ মেলে তাকাও হুর। তারপর হরিজিয়ান চেষ্টা করে চোখ মেলে তাকানোর। হরিজিয়ান মেহমেদের চোখের পানে তাকাতেই হরিজিয়ান এক পলক তাকে চোখ আবারও বন্ধ করে ফেলল। হৃদয়ে ঘণ্টা বাজছে। মেহমেদের চোখের নেশা যেন তীরের মতো তাকে গ্রাস করছে। কেন এমন হচ্ছে ভাবতেই হরিজিয়ানের শ্বাস ভারী হয়ে আসছে। তখনই আবার মেহমেদের নেশালো কণ্ঠে শোনা গেল, হুর আমার দিকে তাকাও। অতঃপর হরিজিয়ান শ্বাস ভারী কণ্ঠে জবাব দেয়, আমি পারছি না, একদমই পারছি না আপনার চোখের পানে তাকাতে। আপনার অবয়বে তাকালেই আপনার চোখে আমার সর্বনাশ দেখতে পাই। লজ্জার আমায় গ্রাস করে। মেহমেদ হাসলো। সেও প্রত্যুত্তরে বলে উঠল, আই লাইক ইট। আমিও চাইছি তুমি লজ্জা পাও। আমিও চাইছি তুমি তোমার সর্বনাশ আমার চোখে দেখতে পাও। অতঃপর হরিজিয়ানের দু গালে মেহমেদ হাত বুলিয়ে চেপে ধরে আবারও বলল, আই সে লুক অ্যাট মি। হরিজিয়ান মেহমেদের হাত আঁকড়ে ধরে চোখ মেলে তাকালো। হরিজিয়ান তাকাতে মেহমেদ ঠোঁট পাউচ করে চুমুর ইঙ্গিত করলো হরিজিয়ানকে। তারপর সে নেশাক্ত কণ্ঠ বজায় রেখেই বলে উঠল, আমি তোমার প্রথম, আমি তোমার শেষ। নিরবার নিভৃত হবে নিঃশক্ত তোমাতে, অন্তিমে হব নিঃশেষ। হরিজিয়ান লজ্জায় আবারও চোখ বন্ধ করলো ও বন্ধ চোখেই জবাব দিল, আমার খুব ভয় করছে, যদি ফ্যামিলির কেউ না মানে তখন। মেহমেদ হরিজিয়ানের গাল ছেড়ে দিয়ে হুরের হাত আঁকড়ে ধরল নিজের হাতের মুঠোয়। আরামসে মেহমেদ চুমু খেলো হরিজিয়ানের হাতের উল্টো পিঠে। মেহমেদের আলতো ছোঁয়ায় হরিজিয়ানের শরীরে বয়ে গেল যেন শীতল স্রোত। পরক্ষণে মেহমেদ হরিজিয়ানকে শুধালো,
আমার সাথে তুমি ভালোবাসো, বাকি সব আমি দেখে নেব। অতঃপর হরিজিয়ান কিছু বলবে, এরই মাঝে খাবার নিয়ে হাজির হলো ওয়েটার খাবার রেখে যেতে হরিজিয়ান আবারও কিছু বলার জন্য বাঘ ফিরতে মেহমেদ তাকে চুপ করিয়ে দিল আঙ্গুল ঠেকিয়ে। চুপ, আর একটা কথাও নয়, খাও, নাহলে তুমি আমি খেয়ে নেব। হরিজিয়ানের কর্ণে কথাটা পৌঁছাতে যে লজ্জায় ঝাঁঝা করে উঠল। ছি, কিসব বাজে কথা, লোকটা সিরিয়াস মোমেন্টও তাকে জ্বালাচ্ছে। হরিজিয়ান হাত বাড়ালো মেহমেদের চুল খাবলে ধরতে, কিন্তু মেহমেদ ধরে ফেললো হরিজিয়ানের হাত। তারপর হরিজিয়ানের কর্ণে মেহমেদ ফিসফিস করে বলল, আই লাইক ইট। তোমার থেকে ধৈর্য শক্তি একদমই কম। আমার মতো একটা ভালো ছেলেকে কন্ট্রোলেস হওয়ার অফার করছো? হরিজিয়ানও ফিসফিস করে জবাব দিল, নির্লজ্জ ছ্যাঁচড়া বেটা, মুখে লাগাম দিন, নাহলে প্রেম করার স্বপ্নই থেকে যাবে। মেহমেদ একটা চিকেন ফ্রাইতে কামড় বসিয়ে বলল, প্রেম তো আমি করবই, বিয়েও আমি তোমাকেই করব, তারপর দুজন মিলে বাচ্চা পয়দাও করব, কিন্তু আমি বদলাবো না। তুমি এভাবেই আমাকে সহ্য করতে হবে। হরিজিয়ান আর কথা বাড়ালো না। এই মেহমুদের মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। তার উপর আবার যদি হরিজিয়ান আবার পাল্টা উত্তর দেয়, তাহলে হরিজিয়ান মাটি ছিঁড়ে ভেতরে ঢুকে যাবে। অতঃপর সবকিছু বাদ দিয়ে সেও খেতে লাগলো চিকেন ফ্রাই। তারপর চলে গেল বেশ কিছুক্ষণ। খাওয়া শেষ করে মেহমেদ হাত ঘড়িতে চোখ বোলালো, 2:30 বেজেছে। মেহমেদ বাঘ ফিরে চাইল হরিজিয়ানের অবয়বে। মন ভার করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার যাওয়ার সময় হয়েছে, তুমি সাবধানে থেকো। হাস্যরসাত্মক ভাবে সব উড়িয়ে দিও না। আমার আমানত তুমি নিচে, তাই নিজের দিকে খেয়াল রেখো। হঠাৎ মেহমেদের ভার কণ্ঠে কথাগুলো শুনে হরিজিয়ানের মন অশান্ত হয়ে উঠল। মাঝে দুদিনের ঘটনা যেন তার মনে বাসা বেঁধেছে। হরিজিয়ানও কি তাহলে এই সুদর্শনের প্রেমে পড়েছে? তবে এই সুদর্শন যুবকের প্রেমে পড়লে ভুল কিছু দেখছে না হরিজিয়ান। সে তো তার কাছে ভালোবাসাই চেয়েছে। হরিজিয়ান মেহমুদের চুলে হাত বুলিয়ে ব্রাশ করলো, তারপর মিষ্টি হেসে বলল, সাবধানে যাবেন কিন্তু। তারপর মেহমেদের অবয়ব জুড়ে দেখা গেল হাস্যোজ্জ্বল হাসি। মেহমেদ হরিজিয়ানের হাত ধরে এর রিসেপশনের নিকট এগিয়ে গেল। বিল চুকিয়ে ক্যাফে থেকে বের হলো দুজন। মেহমেদ তার শ্রেয়সীকে গাড়িতে উঠিয়ে দিয়ে নিজেও গাড়িতে উঠল। অতঃপর মেহমেদ হরিজিয়ানকে কল করলো যেতে যেতে। তার মাঝে হলো বহু কথা। ওদিকে বাসার কাছাকাছি আসতে হরিজিয়ান কল কাটলো। মেহমেদও প্ল্যাটফর্মে বসে অপেক্ষার প্রহর গুনতে লাগলো ট্রেনের। রাত 9টা নাগাদ বাড়ি ফিরল মেহমেদ। বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে এক বিড়া পান ও পানের মশলার প্যাকেট নিয়ে। দরজার কলিং বেল মুনিবা বেগম দরজার খুললেন। তখন সবে মাত্রই মেহমেদের বাবা ওয়াসিম চৌধুরী খাওয়া শেষ করে উঠেছে। মুরাদ তখনও খাচ্ছে ডাইনিংয়ে। মুনিবা বেগম ছেলের হাতে পান দেখে বুঝতে পেরেছে ছেলে তার কিছু একটা কাণ্ড ঘটিয়েছে। এখন এই ছেলে কি চেয়ে বসবে সেই ভেবেই দিশেহারা হচ্ছে মুনিবা বেগম। মেহমেদ তার মায়ের হাতে পান জর্দা দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।